চলো আমরা ধীরে ধীরে শুরু করি, বাকিরা আসতে থাকুক, অসুবিধা নেই। তো সকলকে শুভ সন্ধ্যা। আপনাদের এই ব্যাচের বা এই কোর্সের আমার আজকে ক্লাস প্রথমে হচ্ছে। পুজোর আগে আমার একটা ক্লাস ছিল মনে হয়, কোনো কারণে আমি নিতে পারিনি। তো যাই হোক, আমরা কোনো অতিরিক্ত সময়ে সে একটা বা দুটো ক্লাস করার চেষ্টা করে নেব। আর চলুন আমরা তাহলে ধীরে ধীরে শুরু করি। বুদ্ধদেব স্যারের ৩-৪টে ক্লাস হয়েছে, তো একটা ধারণা তো তৈরি হয়েছে সংস্কৃত কি, কেন, কিসের জন্য। তো আপনাদের আমি শুনেছি আপনারাও কতটা সংস্কৃত পড়ার জন্য আগ্রহী, ইত্যাদি ইত্যাদি সবকিছু। তো যাই হোক, আপনারা যে উদ্দেশ্য নিয়ে পড়তে এসেছেন, শিখতে এসেছেন, সেই উদ্দেশ্য যাতে আপনাদের পূরণ হোক, তৈরির কাছে এই প্রার্থনা করি। তো আমরা শুরু করছি এই বলে, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একবার জানান। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু জানাবেন যখন আমি কিছু জিজ্ঞাসা করবো, একটু জানাবেন, তাহলে আমি একটু নিশ্চিত হয়ে যাব, তখন বুঝতে পারবো যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। তো ইতিপূর্বেই আপনারা হয়তো জেনে নিয়েছেন সংস্কৃতে মঙ্গলাচরণ, মঙ্গল পরম্পরা কি জিনিস। আমরা কোনো কিছু জিনিস শুরু করার প্রথমেই কিছু মঙ্গলজনক কিছু উচ্চারণ করি, কিছু পাঠ করি। আপনারা যদি কেউ রামকৃষ্ণ ঘরানার থাকেন তাহলে দেখবেন কোথাও যাওয়ার আগেই আমরা জয়গান দিই, তাই না? তেমনি আমাদের এখন এখনো আছে। আগে আগে আমাদের মা ঠাকুমা, আমরা যখন বেরোতাম তখন ওনারা দুগ্গা দুগ্গা বলতেন। কেন বলতেন? যাতে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে যাতে আমাদের সফল হোক। ঠিক তেমনি সংস্কৃতে একই পরম্পরা অনুসৃত হয়েছে, আমরা সেখানে মঙ্গলাচরণ করে থাকি। তো এইভাবে আমাদের এখানেও বেশ কিছু মঙ্গলাচরণ আছে, আমরা পাঠ করব, কিভাবে পাঠ করতে হয় শিখব। আর সমস্ত পিডিএফ আমি যা যা এখানে দেখাবো সমস্ত কিছু আমি গ্রুপে দিয়ে দেব। আপনারা পরবর্তীকালে পিডিএফ গুলোকে প্রিন্ট করে অভ্যাস করতে পারেন, অথবা যদি মনে হয় পিডিএফ থেকে হয়ে যাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে বাংলাতেও লেখা আছে এবং সেটাকে দেবনাগরীতেও লেখা আছে। তো আপনারা সকলেই দেবনাগরী জানেন, লিপি জানেন? আপনারা দেবনাগরী লিপি জানেন? না স্যার, আমি দেবনাগরী লিপি লিখতে পারবো না, বাংলায় লিখতে পারবো। হ্যাঁ, আমরা সবকিছুই ধীরে 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 শিখবো। দেবনাগরী শিখবো একদম প্রথম থেকে শুরু করে ধীরে 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 ধীরে। আচ্ছা, বুদ্ধদেব স্যার ক্লাস নিচ্ছেন, উনি দেবনাগরী লিপির পরিচয় করাননি? হ্যাঁ, করিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা ধীরে ধীরে অভ্যাস শিখবো, সবকিছু করব। চলো আমরা পড়ি। তো আমি তাই জন্য এখানেই বাইলিঙ্গুয়াল করে রেখেছি, সংস্কৃতও আছে, বাংলাতেও আছে, হিন্দিতেও আছে। যার যেটা সুবিধা সে সেটা নিয়ে এগোতে পারে। দেখুন, ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। ओम शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो
त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। প্রথমে আমরা দুটো পড়লাম, প্রতিদিনে আমরা ধীরে 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 সবকিছুই পড়বো এখানে যা যা আছে, এবং তার সাথে কিছু আমাদের মন্ত্র আছে আমরা সেগুলোও পড়বো। যেমন स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्ताम् शारदां प्रणमाम्यहम्। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই হচ্ছে আমাদের মঙ্গলাচরণ। আপনারা যদি দেখুন শ্লোক, সেখানে নীল রঙের একটা আন্ডারলাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা? প্রত্যেকটা শ্লোক দেখুন একটা নীল রঙের আন্ডারলাইন করা আছে বোল্ড করে, আপনারা বুঝতে পারছেন? ঠিক তেমনি প্রথম যে মন্ত্রগুলো বলে এলাম, দেখুন মন্ত্রের পাশে একটা স্পিকার চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? তো আমি যখন এই পিডিএফটা আপনাদের দিয়ে দেবো গ্রুপে, আপনারা এই পিডিএফটা খুলে যদি স্পিকারে ক্লিক করেন তাহলে এই মন্ত্রের যে উচ্চারণ সেটা আপনারা শুনতে পারবেন এবং শুনে শুনে আপনারা অভ্যাস করতে পারবেন। তো এখানে স্পিকারে ক্লিক করলে আপনার মন্ত্রের উচ্চারণ চলে আসবে, এবং লাস্টের দিকে আমি যে মন্ত্রগুলো পড়লাম এই যে বোল্ড ব্লু করা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এর যে উচ্চারণ সেই উচ্চারণটা আপনারা শুনতে পারবেন। তো কেন আমি এরকম ভাবে দিয়েছি, যাতে আপনাদের শুনে শুনে অভ্যাস করতে সুবিধা হয়, তাই জন্য। তো আপনারা এটার দ্বারা উপকৃত হতে পারেন। তো এই হচ্ছে আমাদের মঙ্গলাচরণ। এখানে যা যা আছে আমরা সবকিছুই শিখবো, আজকে না, প্রতিদিন একটা দুটো করে 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 আমরা শিখবো। তো তার আগে কিছু কোর্সের ইনস্ট্রাকশন আমি বলে দিই। তো আপনারা জানেন এই কোর্স আপনারা ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে, আজকে প্রায় অক্টোবর, মানে 1 মাস হতে চললো। তো পুজোর ছুটি, ক্লাস তো থাকেই না, আবার কালী পুজোর ছুটি আসছে সামনের সপ্তাহে যে সোমবার, তো সেই ক্লাসও বন্ধ থাকবে। যাই হোক, আমরা যদি কম বেশি ধরে নিই যে 14 থেকে 16টা ক্লাস পাবো আমরা। আপনাদের কোর্স চলবে খুব সম্ভবত জানুয়ারির 15 তারিখ পর্যন্ত 2026। তবে 4 মাসের পিরিয়ডটা হচ্ছে সেপ্টেম্বর 2025 থেকে জানুয়ারি 2026, 15ই সেপ্টেম্বর থেকে 15ই জানুয়ারি। তার মানে যদি প্রতি সপ্তাহে একজন স্যারের 4টে করে ক্লাস হয়, তো 4 মাসে যদি আমরা ধরি তাহলে টোটাল হিসেবে ওই 16টার মতো আমরা ক্লাস পাই। কিন্তু এই সেশনটায় অনেক ছুটি, কখনো সরস্বতী পুজো, কখনো দুর্গা পুজো, কখনো এটা ওটা সেটা। তো আমরা যদি ধরেই নিই 3-4টে ক্লাস কম, তাহলে আমরা মোটামুটি 12টা থেকে 14টা ক্লাস পাবো। একজন স্যারের কথা আমি বলছি। তো তার মধ্যে আজকে আমার প্রথম ক্লাস। তো আপনারা প্রশ্ন করতেই পারেন, স্যার আপনি 12 ক্লাস ধরে কি পড়াবেন, আমাদেরকে কি শেখাবেন? তার জন্য আমি একটা পিডিএফ আপনাদেরকে দেখাতে চাইবো। দেখুন, তো আমি একটা লেসন প্ল্যান আপনাদের জন্য রেডি করে রেখেছি, দেবানাগরীতে লেখা আছে, অসুবিধা নেই, আমরা এটাকে ডিকোড করতে পারবো বাংলার মাধ্যমে, বা আপনারা যদি সংস্কৃত শিখতে পারেন, বলতে পারবেন, তার মাধ্যমে আমরা পারবো এটাকে ডিকোড করতে। তো আমরা কি কি শিখবো? বেসিক্যালি প্রথম আজকে আমাদের ক্লাস, আমরা আজকে বন্দনা, বৈদিক
বন্দনা এবং লৌকিক বন্দনা। লৌকিক মানে আমাদের লোকে যে মন্ত্র প্রসিদ্ধ, রামকৃষ্ণের মন্ত্র, মায়ের মন্ত্র, স্বামীজির মন্ত্র। বৈদিক মানে যেগুলি বেদে আছে, এই যে সাহানা বাবতু করলাম, এগুলো বেদের মন্ত্র। এবারে স্বপরিচয় পূর্বকম সংস্কৃত পঠনাভিপ্রায়, নিজেদের পরিচয় পূর্বক আমরা কেন সংস্কৃত পড়তে চাইছি, আপনারা কেন পড়তে এসেছেন, সেটা যেহেতু বুদ্ধদেব ক্লাস করিয়ে দিয়েছেন, তো আমরা এটা করবো না। আমি আপনাদের সম্বন্ধে মোটামুটি কম বেশি জানি, আমিও ভিডিওটা দেখে নিয়েছিলাম। তো যেহেতু প্রতি সেশনের ফার্স্ট ক্লাস আমারই থাকে, তো আমি এই প্রথম পরিচয় সত্রটা করাই। যাই হোক, হয়ে গেছে। তো তারপরে আমরা সংস্কৃতে কটা স্বরবর্ণ, কটা ব্যঞ্জন বর্ণ কিঞ্চিত জানতে পেরেছেন ইতিমধ্যে, আমরা নতুনভাবে জানবো আবার। তারপরে আমাদের যে লিঙ্গ আছে, সংস্কৃতের যে লিঙ্গ বিভাজন সেটা জানবো, সংখ্যা সেই সম্বন্ধে জানবো, সময়, বাসর, মানে কি কি ভাবে আমরা একদম ফান্ডামেন্টাল সংস্কৃতকে শিখতে পারি। দৈনন্দিন জীবনে আমরা যে বাক্য ব্যবহার করি বাংলাতে, তাকে যদি সংস্কৃতে বলতে চাই কিভাবে বলবো, এই জিনিসগুলো আজকে আমরা প্রথম ক্লাসে শিখবো। তো এইভাবে এই পিডিএফও আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। দ্বিতীয় ক্লাসে কিছু দেওয়া আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, মোটামুটি এখানেও আপনার ওই 14-15টা ক্লাসের ওপর ভিত্তি করে সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি পিডিএফ দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি আমরা কি কি করতে চলেছি এই সামনের 4 মাসের মধ্যে। ওকে, তো এই পিডিএফটা আপনাদের হাতে থাকলে আপনাদের একটা ধারণা স্পষ্ট হবে যে আমরা এই এই জিনিসগুলো শিখতে চলেছি। হ্যাঁ, আর একটা কথা, এখানে যা আছে আমরা হয়তো একদম প্রপার সেটা শিখবো না, কিছু বাদ দেবো, কিছু নতুন জিনিস অ্যাড করব আপনাদের সুবিধা অনুযায়ী, যার দ্বারা আপনারা আরো বেশি পরিমাণে উপকৃত হতে পারেন। তো এই কথা মাথায় রেখে বেশ এতদূর পর্যন্ত যা যা বলেছি পরিষ্কার। আরো কিছু অ্যাডিশনাল বলছি, প্রতিটা স্যারেরই 4 মাসের শেষে পরীক্ষা হয়, কারণ আপনারা একটা কোর্সে এসছেন, সার্টিফিকেট পাবেন, তার মানে কি আপনাদের কিছু মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে, তবে আপনারা সার্টিফিকেট পাবেন। তো মোটামুটি ধরে রাখুন জানুয়ারির 15 তারিখের মধ্যে সমস্ত স্যারের পরীক্ষা শেষ হবে, ওই লাস্ট উইকেই সমস্ত স্যারের পরীক্ষা হবে, জানুয়ারির সেকেন্ড উইক নাগাদ। ততদেরই আমাদের কোর্সটা চলবে না। তো আমরা জানুয়ারি মাস পর্যন্ত যা যা শিখবো সব কিছুর উপর নির্ভর করে আমরা একটা মূল্যায়ন করব, আপনাদেরকে পরীক্ষা নেব। পরীক্ষার পদ্ধতি কি হবে সেটা আগত সময়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব, যে কিভাবে মূল্যায়ন করতে পারি। ওরালের মাধ্যমে মূল্যায়ন হতে পারে, লেখার মাধ্যমে মূল্যায়ন হতে পারে, গুগল ফর্ম সেখানে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হতে পারে, নানান পদ্ধতি আছে আমাদের হাতে। আমরা সেইগুলো নিয়ে পরবর্তীকালে যখন সময় আসবে তখন চর্চা করব, কিন্তু আমি এটা বলে দিলাম যে আমরা শিখবো, পরীক্ষা দেব, আপনারা সেখানে পাস করবেন, তারপরে আপনারা সার্টিফিকেট পাবেন। এই হচ্ছে পুরো পদ্ধতি, পরিষ্কার? এবারে আরো কিছু বলি, 3 জন স্যার যে পড়াবেন, 3 জন স্যারের সাবজেক্ট বা বিষয় কিন্তু আলাদা না। 3 জন স্যার 3 দিক থেকে সংস্কৃত বাংলায় ঢুকবেন। আপনারা এসছেন নতুন ভাবে সংস্কৃত পড়তে, তাই না? সংস্কৃতি কি আছে, কোথা থেকে শুরু করতে হবে, প্রথমে কি পড়তে হবে, আপনারা খুব একটা বেশি জানেন না এই ব্যাপারে। তো আমরা 3 জন স্যার 3 প্রান্ত থেকে ঢোকার চেষ্টা করব। প্রত্যেকেরই জিনিস আপনাদের কাছে একই মনে হবে, কিন্তু পদ্ধতি আলাদা মনে হবে। তো এইভাবে আমরা আপনাদেরকে সর্বতোভাবে আমরা সাহায্য করতে উপস্থিত আছি। কোনো পয়েন্ট যদি আপনারা আটকে যান, আপনারা সঙ্গে সঙ্গে ওখানে হ্যান্ড রেজ করে বা মাইকটাকে অন করে জিজ্ঞাসা করতে পারেন, বা গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন, বা আমাকে পার্সোনাল ভাবেও আপনারা মেসেজ বা ভয়েস কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, স্যার আমি এখানে আটকে গেছি, এখানে কি হবে, যদি বুঝতে না পারেন। তো আপনাদের কাছে এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, যে কোথাও আপনারা যদি আটকে যান, বুঝতে না পারেন, তাহলে আমরা প্রস্তুত আছি আপনাদেরকে সাহায্য করার জন্য। তো এই কয়েকটা একদম প্রাথমিক কথাবার্তা ছিল, যেটা মনে হয়েছিল বলা প্রয়োজন। তো এইটুকুনি আমি বললাম। এবারে আমার পরিচয় যদি আমি দিই, আপনাদেরকেও জানা উচিত আমার পরিচয়। আমার নাম চন্দন মুখার্জি, আমার বাড়ি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমি আর বুদ্ধদেব আমরা ক্লাসমেট। আমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড় মঠে যেটা আছে, আমি সেখান থেকে সংস্কৃতে গ্র্যাজুয়েট, সেখান থেকে পোস্ট গ্র্যাজুয়েট, সেখান থেকে এমফিল। বর্তমানে আমি কন্যাশ্রী ইউনিভার্সিটি আছে কৃষ্ণনগরে, তো সেখানে আমি গেস্ট ফ্যাকাল্টি রূপে নিয়োজিত আছি। আর স্বামীজির বাড়িতে আপনারা যেই কোর্সে পড়তে এসছেন, আপনারা হয়তো আমার 10 নম্বর ব্যাচ, এর আগে আমি 9 নম্বর ব্যাচে 9টা ব্যাচ কমপ্লিট করেছি। তাহলে এবারে আপনারা বুঝে নেন
যদি 9টা ব্যাচ কমপ্লিট করি তাহলে 9×4 = 36, প্রায় 2.5-3 বছর ধরে আমি এই কোর্সে পড়াচ্ছি। এই করোনার পর থেকে 2022-23 থেকে আমি এই কোর্সে আছি। তো মোটামুটি কিছুটা অভিজ্ঞতা আছে, আপনাদেরকে আমি সেই অভিজ্ঞতা দিয়ে উপকৃত করে তুলতে পারবো এই বিশ্বাস রাখছি। তো এই কিছু কথা আমার বলার ছিল। এবারে আপনাদের এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন বা কোনো কথা থাকে বা কিছু জানার থাকে, আপনারা অনায়াসে জিজ্ঞাসা করতে পারেন। তারপরে আমরা আমাদের বিষয়ে প্রবেশ করছি। কোনো যদি কথা থাকে, কোনো যদি জিজ্ঞাসা থাকে, করতে পারেন। না থাকলে আমি তাহলে একবার আপনাদের থেকে জেনে নিই যে আপনারা কি করছেন, কোথায় বাড়ি আপনাদের, জাস্ট এই 2-1টা ইনফরমেশন। ওকে, চলো। আচ্ছা, উজানি ব্যানার্জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো কি করেন আপনি, কোথায় থাকেন? আমি এমএ পড়ছি, আমি কলকাতাতেই থাকি, এই লেক টাউনের এখানে। আচ্ছা, এমএ পড়ছেন কোন বিষয়ে, কোথা থেকে? আমি ইংলিশে এমএ করছি, প্রেসিডেন্সি থেকে। আচ্ছা, প্রেসিডেন্সি থেকে। হ্যাঁ তো স্যার। প্রেসিডেন্সিতে তো সাক্ষাৎ সংস্কৃত ডিপার্টমেন্ট নেই। যাই হোক, না 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 না। ফিলোসফিটা আছে, ফিলোসফিটা হ্যাঁ আছে। ফিলোসফি। তো ইংলিশ থেকে সংস্কৃত পড়ার কি উদ্দেশ্য? আমি কোনো মানে অনেক দিন পর হয়তো সময় লাগবে, কিন্তু কোনো এক সময় আমি সংস্কৃত লিটারেচার পড়তে পারবো এরকম আশা আছে, মানে চেষ্টা করবো আর কি। তো সংস্কৃত লিটারেচারের জন্য তো বাংলা বইও আছে, আপনি অভিজ্ঞান শকুন্তলামের বাংলা পেয়ে যাবেন, বাংলাতে কত পড়তে পারেন। স্যার বাংলায় পড়লে মানে আমি ঠিক ট্রান্সলেশনটা ঠিক ভরসা করতে পারি না। আচ্ছা, বেশ। তার মানে অনুবাদ তো তার নিজস্ব হয়, কবির ভাব বোঝা যায় না। হ্যাঁ, আর হ্যাঁ, নানান অনুবাদে নানা রকম থাকে, কোনটা ঠিক সেটাও বোঝা হ্যাঁ। যায় না। তো একদম একটা বাস্তব কথা বলছি, শুনতে তো লাগবে। আমরা আমি বিশেষ করে 10 বছর ধরে সংস্কৃত পড়ছি। হুম। কালিদাসের কোনো লেখা আমি এখনো পড়ে তার যথার্থ মানে নির্ণয় করতে পারি না। হ্যাঁ বুঝতে অবশ্যই পারছেন? স্যার। তার মানে আপনাকে কতটা জানতে হবে সংস্কৃতে, তবে আপনি কি কালিদাসকে পড়তে পারবেন। হ্যাঁ স্যার, অনেক লম্বা রাস্তা। যাই হোক, আমি জাস্ট একটা বললাম ক্যাজুয়াল কথা, কিন্তু না চেষ্টা স্যার করলে আপনি অবশ্যই। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন চেষ্টা করলে। হ্যাঁ স্যার, বেশ। চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ। আমি জেনে নিচ্ছি, কারণ আপনাদের ব্যাকগ্রাউন্ড জেনে নিলে আমার একটা সুবিধা হয় যে আমি তাহলে কিভাবে আমি শুরু করব, এটা আমার জন্য ইজি হয়ে যায়। বেশ, খুব হ্যাঁ ভালো স্যার। লাগলো। হ্যাঁ, হ্যাঁ ওকে। স্যার। মহুয়া ম্যাডাম আছেন? হ্যালো ম্যাডাম, আছেন? মহুয়া ম্যাডাম আছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, আমি কি করেন আপনি, মহুয়া কোথায় থাকেন? ব্যানার্জি। আমি মহুয়া ব্যানার্জি, আমি হুম, দমদম নাগের বাজারে থাকি। আচ্ছা, আহ, আমি ওয়ার্কিং লেডি। ওকে, হ্যাঁ, আচ্ছা। আই এম নাও 58। তো ও, আমার, হ্যাঁ, আমার মানে সংস্কৃত ঠাকুরমার পরিবারে, মানে যবে থেকে আমি এসেছি, তার আগে থেকে করোনার সময় থেকে আমি ঠাকুরমার পরিবারের সঙ্গে যুক্ত হই, এবং তারপরে আমি দীক্ষা পাই। এবং তারপরে যে যত রকম মহারাজদের স্পিচ শুনেছি, বা আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা এই সংস্কৃত পড়ছেন আপনাদের কাছে, তার মধ্যে তো একজন আপনি হচ্ছে। মানে কাউকে, কারোর থেকে শুনে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ওদের কাছ থেকে ওদের মানে প্রোনাউন্সিয়েশন তারা তারা এই কোর্সে পড়েছে আগে? পড়েছে, যেমন মৌ কুন্ডু একজন আছে। ও আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ওকে। ওর কাছ থেকে মৌ শুনে ম্যাডামকে আমি। আমি পার্সোনালি চিনি, খুব ভালোভাবে চিনি। হ্যাঁ হ্যাঁ, ও আর আমি আচ্ছা, খুব মানে বুজুম ফ্রেন্ড। তো ওর কাছ থেকে আমি ওর প্রোনাউন্সিয়েশন শুনে, ওর পড়াশুনে আমি এতটাই হ্যাঁ, মানে হ্যাঁ। আপ্লুত যে আমি ওরই মানে ও আমাকে খুব এনকারেজ করেছে এই ক্লাসটা করার জন্য। বেশ, ওর বেশ, খুব ভালো, খুব ভালো। হুম, হুম, হুম। আমার খুব মহুয়া ম্যাডাম, আমি যতদূর মনে করতে পারছি উনি আমার থার্ড ব্যাচ ছিলেন। তো হ্যাঁ সেই থেকে ওনার সঙ্গে আমার পরিচয়, প্রায় 2-2.5 বছর ধরে ওনার সঙ্গে আমার পরিচয়। তো হ্যাঁ ওনার হ্যাঁ অনেক কিছু হ্যাঁ শিখেছেন, অনেক কিছু শিখেছেন ওনারা। হ্যাঁ, অনেক শিখেছেন, অনেক করেন। আমি জানি না অতটা আমি কতটা কি করে উঠতে পারবো, কারণ আমি চেষ্টা করতে হবে। হিন্দি। উনি 2 বছরে হ্যাঁ শিখেছেন, আপনি আপনাকেও তাহলে 2 বছর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি হিন্দি পড়তে পারি, বলতেও পারি, পড়তে তবে পারলে তাহলে দেবনাগরী অক্ষর আপনি বুঝতে পারেন। বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারি, লিখতে পারি না। হুম। লেখাটা আমার অসুবিধা। এবার আমার খুব ইচ্ছে আমার শেখার,
দেখা যাক কিভাবে কতটা পারি। নিশ্চয়ই 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 অবশ্যই স্বাগত, শিখতে পারবেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, দেখা আহ, যাক। সময় মানে তো ভীষণ লাগবে, এবার কঠিন অভ্যাস আছে, লাগছে। শিখতে পারবেন, নিশ্চয়ই বুদ্ধদেব শিখবেন। স্যারও এসছেন মানে কিছু বুদ্ধদেব তো কিছু তো নিয়েই যাবেন। হ্যাঁ, বুদ্ধদেব স্যারও আমাদের ওই শ্লোকগুলো মুখস্থ করতে দিয়েছেন, ওগুলো পড়ছি। হুম। বেশ কঠিন, ভুলে যাচ্ছি, লিখছি, এইভাবে করার চেষ্টা করছি। হ্যাঁ, এটাকে দেখুন, এটাকে কোনো বার্ডেন নেবে না যে এটা একটা বোঝা আমাকে করতেই না হবে, না না। এরকম মনোভাব চলে এলে কিন্তু শিখতে পারবেন না। হুম হুম কারণ হুম। এটা এমনই একটা কোর্স, এর দ্বারা আপনি কোনো চাকরি পাবেন না, বা না না আমরা না, যারা পড়ছি আমরা কোনো চাকরি পাবো না এর দ্বারা। একদম কিন্তু যেটা ভালো পাবো সেটা লাগা, হচ্ছে সংস্কৃত ভালোবাসার সাহিত্য থেকে। পড়তে পারবো, হুম হুম। কি আছে আমাদের পরম্পরা ঐতিহ্য সেই সম্বন্ধে জানতে পারবো। জানতে পারবো, এইগুলোই মানে নিশ্চয়ই নিজের নিশ্চয়ই। একটা কিউরিসিটি যখন সংস্কৃত জিনিসটা বোঝা সম্বন্ধে। হয়ে যাবে না তখন আমরা তার থেকে আগ্রহ হারিয়ে নিশ্চয়ই। বেশ, খুব ভালো এক- লাগলো। সামনে হ্যাঁ 4 বছর 4 মাস তো আমরা একসঙ্গে পড়াশোনা করবোই, অনেক কিছু জানবো। হ্যাঁ হ্যাঁ বেশ। হ্যাঁ। আচ্ছা, তারপরে সৌহার্দ্য সাধুখা, তাই তো? ঠিক প্রোনাউন্স করলাম? जी सर। হ্যাঁ। তো हाँ বলুন सर। আপনি কি করেন, কোথায় থাকেন? सर मेरा नाम सुहार्द साधु है सर। हम उत्तर प्रदेश से है तो आपने ही सर। मैसेज हम किया था क्या पहले? जी सर, हाँ मैंने मैसेज किया अच्छा, था ओके आपको। ओके। फिर आप, आपका भैया भैया भी थे ना? हाँ सर, भैया भी है। हाँ सर अच्छा भैया। अच्छा। हम्म। तो सर हम हिंदी ऑनर्स कर रहे हैं। अच्छा, ठीक। हाँ सर। और ये कहाँ से कर रहे हैं आप, कहाँ महाराजा से मुनि किधर से? सर, महाराजा सीयू कैलकटा यूनिवर्सिटी, महाराजा मुनीन्द्र चंद्र कॉलेज से, ओ, श्यामबाजार के पास ना? श्याम बाजार के पास में जो हाँ कॉलेज हाँ, है। पता है। हम्म, अच्छा है। तो हाँ हम लोग तो बंगाली में बातचीत करेंगे, तो समझ सकते हैं ना आप, दिक्कत तो नहीं होगा? हाँ सर, समझ पाएंगे सर। वैसे बिल्कुल बुद्धिदेव बिल्कुल। सर का क्लास भी हम समझ में आ रहा है, ठीक दिक्कत है, वैसे अगर नहीं हो कोई रही, भी लेकिन थोड़ा प्रॉब्लम सा। है तो आप मैसेज कर सकते हैं, बोल सकते हैं सर समझ में नहीं आया, फिर से एक बार बोल दीजिए, ठीक है? जी सर। और हाँ वैसे तो कुछ समझने में तो प्रॉब्लम नहीं होना सर, वैसे लेकिन थोड़ा सा बोलने में थोड़ा सा प्रॉब्लम होता है, वहीं पर इशू हाँ, होता है ठीक कि है। हम फ्लुएंसी हम नहीं है बंगाली में वैसे। नहीं पढ़ेंगे, हम संस्कृत में ही पढ़ेंगे, तो आपको लिपि से कोई प्रॉब्लम नहीं होगा मेरे ख्याल से। तो नहीं सर। ओरल में हम लोग कुछ बंगाली में बोलेंगे तो वो प्रॉब्लम हो सकता है थोड़ा बहुत, तो अगर होगा तो सॉल्व कर लेंगे एक साथ, ठीक है? जी सर, उसमें प्रॉब्लम ओके, नहीं होगा, वो ठीक कोई है बात ठीक नहीं। है। ठीक है। ওকে, আচ্ছা। নেক্সট প্রভাত। আমি টাইটেলটা পড়তে পারছি না, এখানে শর্টকাট দেখাচ্ছে। তো প্রভাত হ্যাঁ বাবু। স্যার, গুড হ্যাঁ ইভিনিং হ্যাঁ, স্যার। আমার গুড নাম ইভিনিং। প্রভাত কুমার শর্মা। আমি কাঁচাপাড়াতে থাকি। এখন আমি জাস্ট মানে সল্টলেকে শিফট হয়েছি কিছুদিন আগে। আচ্ছা, অফিসে আমি কাজ করি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি আছি, ওয়াও, কলকাতা অফিসে। আচ্ছা। তো তো আমার আপনি মানে ব্যাংকিং অ্যাপ্রোচ লাইন থেকে সংস্কৃত কেন পড়তে এসেছেন? না, এটা অনেকদিন ধরে আমার মানে অ্যাকচুয়ালি ওই আমাদের যে ধরুন কি মানে ওই গীতা, ভাগবত গীতা ওটাই পড়ার আহ, মানে ওই যখন শুরু করলাম, আচ্ছা তারপরে ওর মধ্যে যে শ্লোকগুলো, তো শ্লোকগুলো আচ্ছা আমার শুনতে খুব মানে খুব অসাধারণ লাগে। মানে এবার আচ্ছা ওর তো কোনো প্যারালাল কিছু নেই, বাট ওইটাই আছে কি আমি এবার শুনলে ভালো লাগছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। বাট ওইটা আচ্ছা। আমাকে ট্রান্সলেট করে, যেহেতু হিন্দিতে আমি বই মানে আমি নন বেঙ্গলি একজন, হুম মানে হুম, হিন্দি ভাষাভাষী আমি। তো ব্যাপারটা এবার ওই যে হিন্দি বা ইংরেজি যে ট্রান্সলেশন গুলো, তো ওইগুলোই পড়ছি। তো ব্যাপারটা হলো কি অনেকগুলো বই আমার কাছে, কয়েকটা বই আছে যার মধ্যে কিন্তু দেখছি একই শ্লোকের বিভিন্ন ধরনের ট্রান্সলেশন, মানে এবার যে আচ্ছা, যিনি বুঝেছি। লিখেছেন, তাহলে আমি একটা জায়গাতে মানে ও, খুব একটা হচ্ছিল না। তো যাই হোক, মানে সব কেউ ভালোই লিখেছে, কিন্তু এবার ভাবলাম কি তাহলে একটু চেষ্টা করি শেখার। শেখার বেশ, পরে দেখি শিখতে আমি কি পারবেন, আশা মানে করি বুঝতে ভালো শিখতে পারছি না। পারবেন। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। তো তা আমার একজন বন্ধু আছেন, আমার সঙ্গেই কাজ করেন, তো আপনাদের রামকৃষ্ণ মিশনেই পড়াশোনা ওনার হয়েছে, শ্রী ভাস্কর মজুমদার। তো আচ্ছা ওনার সঙ্গে এরকম আলোচনা হয়, উনি এটা নিয়ে আপনার আধ্যাত্মিক নিয়ে উনি খুব একটু অ্যাক্টিভ, যেহেতু আপনাদের ইনস্টিটিউশনে উনি স্টুডেন্ট। তো উনি আমাকে এই করলেন, গাইড করলেন কি আপনারা এখানে শেখান, খুব ভালোভাবে শেখান। তো বললাম কি না না ঠিক আছে, উনি বলেছেন সঙ্গে সঙ্গে আমি তাহলে রেজিস্ট্রেশন করে বেশ বেশ। উম, ঠিক আছে।
ঠিক আছে, ভালো লাগলো। শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ভালো হবে। দেখা যাক কতদূর নিশ্চয়ই, আমি নিশ্চয়ই, পৌঁছতে নিশ্চয়ই, পারি। নিশ্চয়ই। ঠিক আছে। ওকে, নেক্সট আর পি বিশ্বাস। আমি পুরো নাম পড়তে পারছি না। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার নাম আলিশা বিশ্বাস। আসলে ওটা আমি বাবার ফোন থেকে ফোন করেছি বলে তাই আলিসা, আর কি। আলিসা। হ্যাঁ স্যার, আচ্ছা, ওকে। তো কি করেন, কোথায় থাকেন? আমি শিলিগুড়িতে থাকি। ও, ওকে, আচ্ছা। তো এমনি আপনি কি করেন এখন? আমি স্কুলে। আচ্ছা, তুমি ছোট তাহলে। হ্যাঁ, ওকে, আচ্ছা, আচ্ছা। কোন ক্লাস? ক্লাস 6-এ, সরি। ও, ওকে। তো তোমার তো 7-8 থেকে মনে হয় সংস্কৃত শুরু হবে। তুমি কি আমাদের ডাব্লিউবি বোর্ডের আন্ডারে না? না, আইসিএসসি। আচ্ছা, ওখানে তার মানে আছে, তাই না? না, নেই, মানে আমার শেখার ইচ্ছা আছে তাই আমি ও, মানে ওকে, আচ্ছা, চেয়েছি। বেশ। তুমি তো অনেকটাই ছোট, অনেকটাই মানে অনেকটাই ছোট তুমি। যাই হোক, হুম, শিখতে পারবে, আশা করি শিখতে পারবে। তো একটু হয়তো অসুবিধা হতে পারে বাকিদের তুলনায় হয়তো। ঠিক আছে, হুম, দেখা যাবে। আমরা একসাথেই পড়বো, অভ্যাস করবো। বেশ, ঠিক আছে হ্যাঁ, আলিশা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেবযানী ম্যাডামকে আমি পার্সোনালি চিনি। তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়েছে ওনার। তো ম্যাডাম কিছু বলুন, 1-2 লাইন। স্যার, আমি এই মুহূর্তে বাসে আছি, বেশ, বেশ, তবুও বেশ, কোনো হ্যাঁ অসুবিধা নেই। বাসে আছি। ঠিক আর আছে। বলছি এখন কি আমি ফর্ম থেকে ক্লাসটা করছি। তো আমি ভর্তি হয়েছি সম্পূর্ণরূপে মানে ভালোবেসে। হ্যাঁ, মানে আমি খুব ভালোবেসে জিনিসটা করতে চেয়েছি। সেটা চ্যাটিং ক্লাসে ভর্তি হয়েছিলাম, তো ওইখানে আমার মনে হয়েছে তখন যে না, আমার দেবনাগরীটা শেখা উচিত। তো আমি যখন চ্যান্টিং করতে পছন্দ করি, তো সেখানে এই দেবনাগরীটা আমার শেখার ইচ্ছা তখনই জন্মেছে, তাই আমি ভালোবেসে ভর্তি হয়েছি স্যার। বেশ, বেশ, বেশ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। চলুন আমরা আমাদের আজকে বিষয়ে প্রবেশ করি ধীরে ধীরে। তো প্রথমে একদম সহজভাবে 2-3টে কথা আমি বলি যে আমরা অধ্যয়ন করতে চলেছি একটা ভাষাকে নিয়ে, তাই না? কি ভাষা? সংস্কৃত ভাষা, তাই না? তো ভাষা তো আমাদের ওরাল ফর্ম, তাই না? আমরা এই যে মুখে বলছি, এটাই ভাষা। এই ভাষাটাকে যখন আমরা লিখব, রিটেন ফর্ম, তখন সেই ফর্মকে আমরা কি বলি? লিপি। সেই ফর্মকে আমরা কি বলি? লিপি। তো ভাষা আমাদের হচ্ছে ওরাল, আর যে রিটেন প্রসেস সেটা হচ্ছে লিপি। ঠিক যেমন আমরা কি ভাষা শিখতে এসেছি? সংস্কৃত। তো সংস্কৃত ইজ এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা। কিন্তু এই সংস্কৃত ভাষাকে লেখার জন্য কোন লিপি আমরা সচরাচর ব্যবহার করে থাকি? দেবনাগরী। কোন স্যার, লিপি? দেবনাগরী। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, এটা সংস্কৃত না সংস্কৃত? এটা দুটোই মানে বলা চলে, কারণটা কি দুটোই বলছেন, বলা চলে, দুটোই সংস্কৃত বলা না চলে। সংস্কৃত? এটা আমি মাঝে সাঝে। মাও হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, সংস্কৃত এটাও ঠিক, সংস্কৃত এটাও ঠিক। আচ্ছা, ঠিক। তো সংস্কৃতম অথবা সংস্কৃতম দুটোই সঠিক প্রয়োগ। তো একটি লিপি যেটা রিটেন ফর্ম, এবং ভাষা সেটা হচ্ছে আমাদের ওরাল ফর্ম। তাহলে আমি যদি স্মলেস্ট পার্টিকেল বুঝতে চাই যে কোনো একটা ভাষা, সেই ভাষা স্মলেস্ট পার্টিকেল কি? এই যে ধ্বনি, এই যে আমি বলছি অ, এটা তো কোনো ভাষা না, তাই না? আ, এটা কোনো ভাষা না, এটা একটা আওয়াজ, সাউন্ড অথবা ধ্বনি। তো যদি এরকম বিচার করা হয়
ভাষার সূক্ষ্মতম উপাদান কি? ভাষার সূক্ষ্মতম উপাদান কি? ধ্বনি, সাউন্ড। ক্লিয়ার? ঠিক তেমনি আমি যদি রিটেন পদ্ধতিতে যাই, সেখানে সূক্ষ্মতম উপাদান কি? সেখানের সূক্ষ্মতম উপাদান হচ্ছে লিপি। এই দেখুন অ লেখা আছে, এটা একটা লিপি, বা আমরা এটাকে বলতে পারি বর্ণ, অ্যালফাবেট অথবা লেটার, আমরা যাই বলি না কেন, বর্ণ। একাধিক বর্ণ যখন জুড়বে তখন সেটা হবে ওয়ার্ড, শব্দ। একাধিক শব্দ যখন জুড়বে তখন সেটা কি হবে? বাক্য, সেন্টেন্স। তার মানে আমরা প্যারালেলি দুটো জিনিসের মধ্যে থেকে যাচ্ছি, একটা রিটেন ফর্ম, একটা ওরাল ফর্ম। রিটেন ফর্মের স্মলেস্ট পার্টিকেল লিপি বা বর্ণ, সেখান থেকে শব্দ, সেখান থেকে বাক্য। আর ওরাল ফর্মের স্মলেস্ট পার্টিকেল ধ্বনি বা সাউন্ড। তো এই ছোট ছোট কয়েকটা জিনিস আমাদের প্রথমেই বুঝে নিতে হবে। বর্ণ, শব্দ, বাক্য, ধ্বনি, এই চারটে জিনিস ক্লিয়ার। এবারে দেখুন, প্রতিটা ভাষাকে লেখার জন্য, ভাষায় বললাম ওরাল রূপ, তাকে লেখার জন্য আমরা বিভিন্ন লিপির সাহায্য নিই। উদাহরণ আমি যদি দিই, দেখুন, সংস্কৃত ভাষাকে লেখার জন্য আমরা সাহায্য নিই দেবনাগরী লিপি। আপনাদের সামনে আছে হিন্দি। হিন্দি একটা আলাদা ভাষা, সংস্কৃত যেমন একটি ভাষা, হিন্দি একটা ভাষা। তো হিন্দি ভাষাকে লেখার জন্য কোন লিপি ব্যবহার করা হয় বলুন? হিন্দি ভাষাকে দেবনাগরী লেখার জন্য একদম, হিন্দি ভাষাকে ব্যবহার করার জন্যও দেবনাগরী লিপি ব্যবহার করা হয়। তেমনি মারাঠি ভাষাকে লেখার জন্যেও দেবনাগরী লিপি ব্যবহার করা হয়। তার মানে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারছি, আপনি যদি দেবনাগরী লিপি জানেন তাহলে আপনি সংস্কৃত পড়তে পারবেন, রিডিং করতে পারবেন, বুঝতে পারবেন, সেটা আলাদা ব্যাপার। রিডিং পড়ার কথা বলছি আমি, আপনি রিডিং করতে পারবেন। আপনি যদি দেবনাগরী লিপি জানেন, আপনি হিন্দি রিডিং করতে পারবেন। আপনি যদি দেবনাগরী লিপি জানেন, আপনি মারাঠি ভাষাকেও রিডিং করতে পারবেন। মারাঠি ভাষা যদি কিছু লেখা থাকে, আপনি সেটাকে পড়তে পারবেন। অর্থ নাও বুঝতে পারেন, অর্থ বোঝাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে রিডিংনেস, পড়াটা, এই পড়াটা কিন্তু আপনি পড়তে পারবেন। ক্লিয়ার? যেমন আমাদের বাংলা, এ নিজে একটা ভাষা। বাংলা ভাষাকে লেখার জন্য আমরা যে লিপি ব্যবহার করি সেটাও বাংলা লিপি। তার মানে বাংলা এ নিজে যেমন একটা ভাষা, ঠিক ও নিজে তেমন একটা লিপি। এরকম অজস্র উদাহরণ আছে। ওড়িয়া, ও নিজে একটা ভাষা, আমরা যে লিপিতে ওড়িয়া লিখি সেটা ওড়িয়া লিপি। সাউথ ইন্ডিয়ান আমাদের রাজ্যগুলো দেখে নিন, তেলেগু, তার লিপি তেলেগু। কন্নড়, তার লিপি কন্নড়। তামিল, তার লিপি তামিল। মালায়ালাম, তার লিপি মালায়ালাম। বুঝতে পারছেন? কিছু কিছু ভাষা আছে, তার ভাষার যা নাম তার লিপিরও তাই নাম, যেমন বেঙ্গলি, ওড়িয়া, তামিল, তেলেগু ইত্যাদি। আর কিছু কিছু ভাষা আছে তাকে লেখার জন্য আমরা স্পেসিফিক লিপি ব্যবহার করে থাকি, যেমন সংস্কৃত, তাকে লেখার জন্য আমরা দেবনাগরী লিপি ব্যবহার করি। এই ছোট ছোট কয়েকটা জিনিস আমাদেরকে বুঝে নেওয়াটা প্রয়োজন। তাহলে কি কি জিনিস বুঝলাম? লিপি, বর্ণ, শব্দ, বাক্য, ধ্বনি, ভাষা, আর ভাষার নাম সেই ভাষার লিপি। পরিষ্কার? গুড। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি। ইংলিশে, এখানে ইংলিশের আছে, কটা অ্যালফাবেট আছে? ইংলিশে কটা অ্যালফাবেট আছে? 26। আর কটা লেটার্স আছে? 26টা। কটা লেটার্স আছে? 26টা। মনে রাখবেন, আমরা এখানে হয়তো ধ্যান দিই না, অ্যালফাবেট মানে কিন্তু বর্ণ না, অ্যালফাবেট মানে বর্ণমালা। ওকে? আর লেটার্স মানে ইন্ডিভিজুয়াল বর্ণ। হ্যাঁ স্যার, লেটার হ্যাঁ, তো লেটার গুলো লেটার্স কে বর্ণ যদি হচ্ছে। বিচার করি তখন 26।
অ্যালফাবেট কিন্তু ওয়ান, তাই না? তো একটাই বর্ণমালা আছে ইংলিশে, ঠিক তেমনি সংস্কৃতের ক্ষেত্রেও প্রযোজ্য, বর্ণমালা একটাই, কিন্তু সেখানে বর্ণগুলিকে আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করছি। একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ, সেটাই আপনাদের স্ক্রিনে রাখা আছে। স্বরবর্ণ কি? যে সমস্ত বর্ণ নিজেরাই উচ্চারিত হতে পারে। বাংলার কনসেপ্ট নিয়ে চলে আসুন। অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই যে সকল বর্ণ উচ্চারিত হতে পারে তাদেরকে বলা হয় স্বরবর্ণ। আ, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, ऐ, ও, ঔ, আম, আহা। ব্যঞ্জন বর্ণ তার ঠিক বিপরীত, যাদের উচ্চারণ স্বরবর্ণ ছাড়া হয় না, তারা নিজেরা একা একা উচ্চারিত হতে পারে না, তাদের উচ্চারণ করতে গেলে স্বরবর্ণ লাগবেই। যেমন আমি যদি আপনাদের উদাহরণ দিই, আপনি ক বলুন, ক, ক, এই ক শেষে দেখুন একটা অ শোনাচ্ছে, তাই না? তো ক এর নিজের সত্তা নেই, এ একা একাই উচ্চারিত হবে। এ বর্ণের শেষে অকে নিয়ে বসে। ক, খ, গ, ঘ, ঙ, প্রত্যেকটা দেখুন লাস্টে একটা অ সাউন্ড আসছে। তার মানে এরা কিন্তু একা একা উচ্চারিত হতে পারে না, এদের উচ্চারণের সময় স্বরবর্ণ চলে আসে, তাই জন্য এদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, শ, ষ, স, হ। তো এইভাবে আমরা সংস্কৃতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে ভাগ করতে পারি। তো যদি প্রশ্ন হয় সংস্কৃতে কটা স্বরবর্ণ কটা ব্যঞ্জন বর্ণ, তাহলে আমরা এখান থেকে একটা অনুমান করে নিতে পারবো কটা স্বরবর্ণ আছে কটা ব্যঞ্জন বর্ণ আছে। ক্লিয়ার? তো এই হলো সংস্কৃত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের রূপরেখা। তো এই মুহূর্তে আমার কাছে পেন নেই, আমি এইভাবে পড়াই না সাধারণত, আমার কাছে ট্যাব এবং পেন থাকে। যখন আমরা ক্লাসে পড়ি আমরা যেমন বোর্ড ইউজ করি না, তেমনি আমি নেক্সট দিন থেকে আপনাদের বোর্ড মারফত পড়াবো লিখে লিখে, যাতে আপনারা ভালো রিলেট করতে পারেন, বুঝতে পারেন, সুবিধা হবে আপনাদের বুঝতে। এইরকম আমি রিডিং পড়িয়ে চলে যাচ্ছি, আমার কাছে ভালো লাগছে না, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো উপায় নেই বলে আমি জাস্ট এইভাবে পড়াচ্ছি, নাহলে আমি এইভাবে পড়াই না। আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট লিখিয়ে 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 পড়াবো, যাতে আপনারাও লিখবেন, বুঝতে পারবেন, আরো ভালো লাগবে। তো এই মুহূর্তে আমার কাছে উপকরণ নেই, যাই হোক নেক্সট ক্লাসে আমার কাছে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে সেগুলো। ওকে, তো এই হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এদের উচ্চারণ নিয়ে আমাদের একটা আলাদা ক্লাস আছে, আমরা সেই দিন কিভাবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করব এর একটা ডিটেলস ক্লাস আমরা করব, কিন্তু আজকে না, আমরা অন্য একটা দিনে এদের পূর্ণাঙ্গ একটা ক্লাস করব, কিভাবে আমরা উচ্চারণ করব বিভিন্ন বর্ণের, কিভাবে আমরা সেগুলোকে লিখব, কিভাবে আমরা শব্দের উচ্চারণ করব, আমরা সেগুলিকে করব। এখন আমি আপনাদের প্রথম যেই কাজটা করাবো সেটা হচ্ছে সংস্কৃতে কিভাবে নিজের পরিচয় আমরা বলতে পারি সেটাকে আমরা একটু শেখার চেষ্টা করব। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা দেখুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আমরা এখন যেটা করতে চলেছি পরিচয়, ইন্ট্রোডাকশন। সংস্কৃতে আমরা কিভাবে নিজেদের পরিচয় দেব তার একটা দুটো পদ্ধতি আমরা শিখব। ভালো করে আপনি স্ক্রিন খেয়াল করুন, স্ক্রিনেই সবকিছু বলা থাকবে। তো দুটি বালক বসে আছে, তো একটি বালক কি বলছে, মামা নাম সন্দীপঃ, মামা নাম সন্দীপঃ। আমরা যদি এটা বাংলায় বলতাম কিভাবে উচ্চারণ করতাম, মাম নাম সন্দীপ। কিন্তু সংস্কৃতে এরকম করলে হবে না, কারণ আমরা কি জানি ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না। ওই দেখুন মামা, এই যে দ্বিতীয় ম এর সাথে একটা অযোগ আছে, তার মানে আপনি মাম বলতে পারবেন না, আপনাকে মামা এরকম বলতে হবে। তেমনি নাম, ময়ের পিছনে একটা অ আছে, দেখা যাচ্ছে না কিন্তু আছে, তাই জন্য এটাকে নামা এই রকমটা বলতে হবে। আর পয়ের পরে যেহেতু বিসর্গ আছে, তো বিসর্গই চলে হ,
হয়ের উচ্চারণ হয় বিসর্গ উচ্চারণের সময়। তাহলে সন্দীপাহ, সন্দীপাহ, সন্দীপাহ। তো প্রথম বাক্য ছেলেটি কি বলছে? মম নাম সন্দীপহ। এর অর্থ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন, তাই না? মম নাম সন্দীপহ, বুঝতে পেরে গেছেন এর অর্থ? আমার নাম সন্দীপ, মেরা নাম সন্দীপ। প্রশ্ন করছে কি? ভবতঃ নাম কিম। প্রশ্ন করছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো হচ্ছে, আপনাকে সেই অনুভবটা আনতে হবে এখানে। ভবতঃ নাম কিম, ভবতঃ নাম কিম এরকম বললে হবে না, আপনাকে একটা প্রশ্নবোধক সেন্স আনতে হবে এই বাক্যে। ভবতঃ নাম কিম, आपका नाम क्या है, আপনার নাম কি। দুটো বাক্য শিখে গেলাম কি? মম নাম সন্দীপহ, ভবতঃ নাম কিম, আপনার নাম কি। তখনই বলছে মম নাম গিরিশः, মম নাম গিরিশः, আমার নাম গিরিশ। প্রথম বয় বা কি বলছে? মম নাম রাজেশः, ভবতঃ নাম কিম। এটা লিখে নিতে পারেন, একটা একটা নোট করতে পারেন। ভবতঃ নাম কিম, ভবতঃ নাম কিম। তখন উত্তর দিচ্ছে মম নাম সুরেশः। এটি মেয়ে জিজ্ঞাসা করছে কি? মম নাম রাধা, আমার নাম রাধা। ভবতঃ নাম কিম, আপনার নাম কি। তখন ছেলেটি বলছে মম নাম সুনীলः, আমার নাম সুনীল। এইবারে দেখুন খেলাটা ঘুরছে, কি আসছে? ভবত্যাহ, তয় যে ফলা আকার বিসর্গ, ভবত্যাহ। ওই যে বললাম বিসর্গের উচ্চারণ কেমন হবে? বিসর্গের আগে যেই বর্ণ থাকবে সেই বর্ণের মতো। এতক্ষণে আমরা যা যা বিসর্গের উচ্চারণ করেছি, আগে অকার ছিল, তাই জন্য হা 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 এরকম আসছিল। কিন্তু এখন দেখুন বিসর্গের আগে আকার আছে, তাই জন্য হা এরকম একটা উচ্চারণ হবে। তো ভবত্যাহ, ভবত্যাহ নাম কিম। তাহলে একটা কনসেপ্ট দেখুন, সংস্কৃতে কিন্তু পুংলিঙ্গের জন্য আলাদা প্রয়োগ হচ্ছে, স্ত্রীলিঙ্গের জন্য আলাদা প্রয়োগ হচ্ছে। এই জিনিসটাকে ধরতে পারছেন? যখন যে কেউ কোনো পুংলিঙ্গকে প্রশ্ন করছে তখন হচ্ছে ভবতঃ, আর যখন স্ত্রীলিঙ্গকে প্রশ্ন করা হচ্ছে, কোনো মহিলাকে প্রশ্ন করা হচ্ছে, তখন হচ্ছে ভবত্যাহ। তাহলে ফর পুংলিঙ্গম ভবতঃ, ফর স্ত্রীলিঙ্গম ভবত্যাহ। এইটুকুনি খেয়াল রাখতে হবে। মেয়েটা যখন জিজ্ঞেস করছিল সুনীলকে, দেখুন বলছে ভবতঃ, কারণ সুনীল তো পুংলিঙ্গ, ছেলে। কিন্তু নিচে দেখুন যখন মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন বলছে ভবত্যাহ। তো দুটো কনসেপ্ট, ভবতঃ পুংলিঙ্গম, ভবত্যাহ স্ত্রীলিঙ্গম। ভবতঃ, ভবত্যাহ, ভবতঃ, ভবত্যাহ। ক্লিয়ার? এবারে দেখুন দুটো মেয়ে, তো কমন ব্যাপার, ভবত্যাহাই হবে। তো ভবত্যাহ নাম কিম? মম নাম সুধা। ও রিটার্ন প্রশ্ন করছে ভবত্যাহ নাম কিম? তখনও বলছে মম নাম গীতা। ক্লিয়ার? তাহলে যখন আমি নিজেকে বলবো তখন আমি মম মানে আমার, আমার। যখন পুংলিঙ্গকে বলছি তখন হবে ভবতঃ, যখন স্ত্রীলিঙ্গকে বলছি তখন হবে ভবত্যাহ। তো মম নাম, ভবতঃ নাম, ভবত্যাহ নাম। মম নাম, ভবতঃ নাম, ভবত্যাহ নাম। মম নাম, ভবতঃ নাম, ভবত্যাহ নাম। এতটুকুনি ক্লিয়ার কিনা আমাকে একবার জানান। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, ঠিক আছে। ক্লিয়ার থাকলে হবে না, আমাদেরকে টেস্ট করতে হবে, অভ্যাস করতে হবে। কিভাবে অভ্যাস করব? চলুন, উজানি ম্যাডাম আপনার পরিচয় দিন সংস্কৃতে। মম নাম উজানি। মম নাম উজানি, গুড। মহুয়া ম্যাডাম আপনার পরিচয় দিন। মম নাম মহুয়া। মহুয়া। সৌহার্দ্য।
मम नाम सौहार्द। দেখুন, সৌহার্দ পুংলিঙ্গ সবসময় বিসর্গ দিয়ে হয়। তো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তো ঠিক আছে। সৌহার্দ পিছনে একটা বিসর্গ যদি হয় তাহলে কি হবে? সৌহার্দহ, সৌহার্দ্যহ। ওকে, আরেকবার বলো। मम नाम सौहार्द। সৌহার্দহ। ওকে, सौहार्दः। হ্যাঁ। প্রভাত বাবু। मम नाम प्रभातः। প্রভাতः, ओ प्रभा প্রভাতः, ओ मम नाम प्रभातः। প্রভাতः, মম নাম প্রভাতः। হ্যাঁ, স্যার, কিন্তু অনেকগুলো যেগুলো আপনি দেখালেন যার মধ্যে অনেক জায়গার নাম ছিল, মামা নামা গীতা, মামা নামা অনেকগুলো নাম ছিল যার মধ্যে আমি একটু পরেই কোনোটাই। আসবো। আমি এই প্রশ্নটা আমি আচ্ছা, একটু পরেই উত্তর দেবো, একটু পরেই ঠিক আসছি। আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আলিসা। मम नाम अलीशा। আ না অ? আলিসা না আলিসা? ALISHA। আচ্ছা, ইংলিশে তো ঠিক আছে, বাংলাতে বললে অ লেখো না আ লেখো? অ লিখি। আর ঠিক আছে, মামা নাম আলিসা। ওকে, দেবজানী ম্যাডাম ব্যস্ত আছেন, ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আপনি পরে অভ্যাস করে নেবেন। আচ্ছা, এবারে আমরা যেটা করব, একে অপরকে আপনারা প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন তার স্যাম্পল আপনারা দেখেছেন। তো উজানি ম্যাডাম, আপনি মহুয়া ম্যাডামকে প্রশ্ন করুন আপনার নাম কি, আর মহুয়া ম্যাডাম আপনি উত্তর দেবেন। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, বলবো? হ্যাঁ। বলছি, भवत्याः नाम किम्? मम नाम महुआ। भवत्या नाम किम? না, ভবত্যা না, তারপরে একটা বিসর্গ আছে না, তো ভবত্যা। भवत्याः नाम किम? হুম, তো উজানি আপনি উত্তর দিন। मम नाम उजानी। আমার নাম উজানি। এইভাবে ঠিক তেমনি সৌহার্দ্য বাবু প্রভাত বাবুকে জিজ্ঞাসা করুন আপনার নাম কি। भवतः नाम किम्? উত্তর দিন। मम नाम प्रभातः। আপনি भवतः প্রশ্ন করুন। नाम किम्? হ্যাঁ, সৌহার্দ্য উত্তর দিন। मम नाम सौहार्दः। গুড। এইভাবে আমাদেরকে অভ্যাসটা করতে হয়। আচ্ছা, এবারে উজানি ম্যাডাম আপনি সৌহার্দ্যকে প্রশ্ন করবেন এবং সৌহার্দ্য বাবু আপনি উজানি ম্যাডামকে প্রশ্ন করবেন। ওকে, শুরু করুন। উজানি ম্যাডাম শুরু করুন। भवतः नाम किम्? मम नाम सौहार्दः। भवत्याः नाम किम्? मम नाम उजानी। গুড। আচ্ছা, প্রভাত বাবু মহুয়া ম্যাডামকে প্রশ্ন করুন এবং মহুয়া ম্যাডাম প্রভাত বাবুকে প্রশ্ন করবেন। भवत्याः नाम किम्? ভবত্যাহ, আর একবার বলুন। भवत्याः नाम किम्? হুম, मम नाम महुआ। भवतः नाम किम? मम नाम प्रभातः। গুড। আচ্ছা, এইভাবে আমরা একটা দুটো বাক্যের মধ্যে নিজের পরিচয়টা ছাড়তে পারলাম। তো আমরা অভিবাদন কি করে করবো? আমরা বাংলায় বলি না নমস্কার, নমস্তে। তো সংস্কৃতের ক্ষেত্রেও সেম, এই যে নমস্তে আমরা বলি, যেটা যারা হিন্দি ভাষাভাষী আছেন আপনারা হয়তো ভাববেন নমস্তে শব্দ হিন্দিতে, কিন্তু না, নমস্তে এই শব্দটা সংস্কৃতের শব্দ। তো আমরা বলতে পারি নমস্কারঃ। তো নমস্কার বাংলায়, পরে একটা বিসর্গ লাগিয়ে দিন, তাহলে নমস্কারঃ। কারোর সাথে আমার দেখা হচ্ছে, তো আমরা সংস্কৃতে যদি বলতে চেষ্টা করি তাহলে কি হবে? নমস্তে বলতে পারেন অথবা নমস্কারঃ বলতে পারেন। প্রথম বাক্য প্রয়োগ করবেন, মম নাম চন্দনঃ। কোনো যদি পুংলিঙ্গ হয়, ছেলে হয় বা লোক হয়, ভবতঃ নাম কিম। আর কোনো যদি স্ত্রী হয় বা মহিলা হয় তাহলে ভবত্যাহ নাম কিম। তো এইভাবে আমরা একটা দুটো সংস্কৃত বাক্য তো বলতেই পারবো, তাই না? তো এইভাবে ধীরে 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 আমরা বলা শিখবো, অন্য অন্য বাক্য কিভাবে গঠন করতে হয় ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এতটুকুনি যে কনভারসেশন হলো, মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, বোঝা গেল।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এগুলো দেখে এলাম, আরেকবার দেখে নিন। বেশ, আমরা স্যার হুম স্যার ওইটা যেটা বললাম কি মানে যখন পুলিং থাকবে তখন আমরা অহাটা যোগ করে দিব, বিসর্গটা যেটা বলছি। সর্বতা, হ্যাঁ, যেরকম আমার নামটা হলো প্রভা, তাহলে ওইটা করে দেবেন প্রভাতাহা। আর কিন্তু প্রভাত। যখন মহিলারা থাকবে তাহলে ওই জিনিসটা উনি যোগ করবেন না, ঠিক নাকি? হ্যাঁ, ওইটা ঠিক। আমরা আমরা একটু পরে শিখবো ওটা। আচ্ছা যে আচ্ছা, কি না ঠিক কেস আছে। আমরা একটু পরে শিখবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, একটু পরে শিখবো। ওকে, তো উচ্চারণ আমরা আলাদাভাবে একটা ক্লাসে করব। এখানে সাধারণভাবে আপনাদের কিছুটা অভ্যেস করানোর জন্য আমি কিছু শব্দ এখানে নিয়েছি, তো তার একবার উচ্চারণটা করি চলুন। ওকে, তো দেখুন কিছু কিছু এখানে শব্দ আছে। আফার, আশওয়াহা, কি আশওয়াহা, দেখুন বিসর্গ আছে পাশে। তো আমাদের নিয়ম হচ্ছে বিসর্গের আগে যেই বর্ণ থাকবে সেই বর্ণের মতো বিসর্গের উচ্চারণটা হবে। তাহলে আশওয়াহা, ক্লিয়ার? আ, আমরম, আমরম। ই, ইকশুহু, বিসর্গের আগে উ আছে তাই জন্য হু হয়ে যাবে। ইকশুহু, ইকশুহু। ঈশ্বরः, ঈশ্বরः। উষ্ট্রः, উষ্ট্রः। ऊर्णा, ऊर्णा। ऋषिः, বিসর্গের আগে ইকার আছে তার মানে হি হবে। ঋষিः, ঋষিः। ক্লিপ্তম, ক্লিপ্তম মানে পূর্ণ, ক্লিপ্তম মানে পূর্ণ। एडका, एडका। ऐरावतः, ऐरावतः। ओष्ठः, औषधम। একটা জিনিস খেয়াল করুন, যখন আমরা ছোট ছিলাম বা বাচ্চারা যখন অ আ ক খ পড়তে শেখে, তখন আমরা তাদের হাতে ঠিক এইরকম একটা বই ধরিয়ে দিই না? সহজ সহজ পাঠ না, তার আগে বর্ণ পরিচয়, সেখানে অয় অজগর আসছে তেরে, আমটি আমটি আমি খাবো পেরে, ইত্যাদি ইত্যাদি থাকে। বাংলার কথা বলছি আমি। এই যেই প্রথম পেজ আপনাদেরকে দেখাচ্ছি, সামহাউ সেটাও এরকম না? পেজটা দেখুন। কাজেই সংস্কৃত জগতে আপনারাও বাচ্চা। তো যখন একটি বাচ্চা ধীরে 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 বর্ণ শেখে, শব্দ শেখে, তারপরে না সেই ভাষাতে সরগর হয়। ঠিক তেমনই আমাদের ক্ষেত্রেও জিনিসটা প্রযোজ্য। আমরা কম বেশি হয়তো জানি, কিন্তু আমরা যদি একটা প্রসেস পদ্ধতি আমরা যদি একটা অবলম্বন করতে পারি, তাহলে আমরা ভালো করে শিখতে পারবো। ওকে, চলুন। अंशुकम, अंशुकम। আমরা অনুস্বারকে অলওয়েজ ম উচ্চারণ করব, মা। अंशुकम। সিমিলারলি সংস্কৃতম, মা উচ্চারণ করা চলে, সংস্কৃতম, अंशुकम। রামः, রামः। তেমনি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও আছে কমলম। খগः, পাখি। গজः, ঘটः। अंकुरः, চক্রম, ছত্রম। जटा, छशः। चंचुः, चंचुः। চঞ্চু মানে ঠোঁটের যে লম্বা অংশটা, চঞ্চুः। টঙ্কः, पीठम। डमरुः, ढक्का। कोणः, एंगल, कोणः। तक्षकः, प्रथमः। दर्वी, धनुः। नक्षत्रम, क्लियर? पुष्पम, फणा। बकः, भल्लूकः। मर्कटः, यज्ञः। रथः, लता। वनम, शकटः, षष्टिः।
सर्पः हरिणः। একটা জিনিস এখানে খেয়াল করতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের শব্দ আছে, কোথাও বিসর্গ আছে, কোথাও আকার আছে, কোথাও মকার আছে, তাই না? এই পদ্ধতিটাকেই আমরা এখন শিখতে চলেছি। ক্লিয়ার? এই পদ্ধতিটাকেই আমরা এখন শিখব, ধরে 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 শিখব। ওকে, চলুন। আমার কাছে পেন নেই, আমি এখানে আপাতত আপনাদের কিছুটা লিখে দেখাচ্ছি, পরের দিন থেকে আমরা অনায়াসে লিখতে পারবো, অসুবিধা হবে না আমাদের তখন। যাই হোক, দেখুন, লিঙ্গ মানে কি? সংস্কৃতে আমরা কি দেখব? লিঙ্গ। ইংলিশে কটা লিঙ্গ আছে, বা বাংলায় কটা লিঙ্গ আছে, বা হিন্দিতে কটা লিঙ্গ আছে? বাংলায় কটা লিঙ্গ আছে বলুন? বাংলায় কটা লিঙ্গ আছে? পুংলিঙ্গ, লিঙ্গ, এগুলো আছে না বাংলাতে? আরো আছে? আরো আছে কিনা বলুন দেখি। এসব আছে না? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ওয়াইলিঙ্গ, ক্লেবলিঙ্গ বাংলাতে আছে না? ইংলিশে কি আছে? ম্যাসকুলাইন, ফেমিনিন, নিউটার, কমন। কমন, চারটে আছে। ওকে, তো ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার, কমন জেন্ডার, তাই না? হিন্দিতেও কম বেশি সেম, কিন্তু স্ত্রীলিং, পুলিং। স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ। সংস্কৃতে কিন্তু একটু আলাদা। সংস্কৃতে লিঙ্গ তিনটে, একটা হচ্ছে পুংলিঙ্গম, দ্বিতীয় হচ্ছে স্ত্রীলিঙ্গম, তৃতীয় হচ্ছে নপুংসকলিঙ্গম। সংস্কৃতে কিন্তু তিন ধরনের লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর নপুংসকলিঙ্গ। ভালো করে বুঝবেন, পুংলিঙ্গম, স্ত্রীলিঙ্গম, সংস্কৃত লিঙ্গম, হ্যাঁ, নপুংসকলিঙ্গম। বাংলায়, হিন্দিতে অথবা ইংলিশে লিঙ্গের যেই কনসেপ্ট, সংস্কৃতে কিন্তু ওই কনসেপ্ট না। আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই, ধরুন সাইকেল, কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ, কারণ ওর মধ্যে কোনো প্রাণ নেই, এটাই না, ওর মধ্যে কোনো প্রাণ নেই। সংস্কৃতে কিন্তু সাইকেল মানে দ্বিচক্রিকা, পুংলিঙ্গ না, স্ত্রীলিঙ্গ। অবাক হচ্ছেন না? আরো উদাহরণ দিচ্ছি, ধরুন চক, চক ডাস্টার হয় না, চক, কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ, প্রাণ নেই যেহেতু। নপুংসকে সরি, আমাদের পুংলিঙ্গে, সংস্কৃতে চককে আমরা বলি সুধাখণ্ডঃ, ওটা কিন্তু পুংলিঙ্গ, ওটা কিন্তু পুংলিঙ্গ। তাহলে একটা জিনিস আমরা মোটামুটি অনুধাবন করতে পারছি, বাংলায়, হিন্দিতে বা ইংলিশে জেন্ডারের যে কনসেপ্ট, লিঙ্গের যে কনসেপ্ট, সংস্কৃতে কিন্তু সেই কনসেপ্ট না। পুংলিঙ্গ ইন জেনারেল কথা বলছি, আমি যদি একটা উদাহরণ দিই, পুংলিঙ্গ হচ্ছে এন্ডিং উইথ আহা, এইরকম যদি থাকে তাহলে আমরা সেগুলিকে চোখ বন্ধ করে পুংলিঙ্গ বলতে পারি। কি? চোখ বন্ধ করে সেগুলিকে আমরা পুংলিঙ্গ বলতে পারি। ওকে, উদাহরণ দেখবেন। রামঃ, দেখুন শেষে আহা আছে না? রামঃ শব্দটাকে যদি আপনি ভাঙেন তাহলে কি পাবো? র পাবো, তারপরে আ পাবো, তারপরে ম পাবো, তারপরে আহা পাবো। এই হচ্ছে রামঃ যদি শব্দটাকে ভাঙি আমরা। দেখুন শেষে আহা আছে,
তার মানে ইন জেনারেলি আমরা বলতে পারি যদি শব্দের শেষে আহা এরকমটা শুনতে পাই তাহলে সেই শব্দ হবে পুংলিঙ্গ, তাতে প্রাণ থাকুক বা না থাকুক। যদি শব্দের শেষে আমরা আহা এরকম শুনতে পাই তাহলে সেটা হবে আমাদের পুংলিঙ্গ। ক্লিয়ার? অনেক উদাহরণ দেবো আমি। রামহা, একটা উদাহরণ দিচ্ছি আমি, সুধাখণ্ডহ। সুধাখণ্ডা মানে চক, ছক পুংলিঙ্গ। দেখুন আহা আছে না, তার মানে বস্তু দেখে লিঙ্গ নির্ধারণ সংস্কৃতে হয় না, যেমনটা বাংলা, হিন্দি, ইংলিশে হচ্ছিল। যার মধ্যে প্রাণ আছে, মানে কোনো বস্তুর মধ্যে প্রাণ আছে, সেটা পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ হবে। যার মধ্যে প্রাণ নেই সেটা ক্লেবলিঙ্গ হবে। সংস্কৃতে এরকম না, সংস্কৃতে বস্তু দেখে না, লিঙ্গ শব্দ দেখে কোন শব্দের শেষে আহা আছে সেগুলি পুংলিঙ্গ হবে। রামः, সুধাখণ্ডः, চন্দনः, প্রভাতः, সৌহার্দः, সিংহः, ব্যাঘ্রः, হরিণः, ঐরাবতः, গজः ইত্যাদি 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 যা শব্দ আছে সবকিছু পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ দুই রকমের। সংস্কৃতে স্ত্রীলিঙ্গ দুই রকমের। দুই রকমের না, আমরা এখন দুই রকমেরই পড়বো। কি কি? একটা এন্ডিং উইথ আ আর একটা এন্ডিং উইথ ই। উদাহরণ দেবো আপনাদের। যেমন লতা, আকারান্ত না, লাস্টে আ আছে, তার মানে এটা আমাদের স্ত্রীলিঙ্গ। আপনাদের যখন আচ্ছা লতা স্ত্রীলিঙ্গ, তেমনি ধরুন আমি আর একটা উদাহরণ লিখছি, কারোর নাম ধরুন পূজা, তাহলে স্ত্রীলিঙ্গ লতা, পূজা। ধরুন পুস্তিকা, পুস্তিকা মানে হচ্ছে আপনার খাতা, নোটপ্যাড। স্যার নোটপ্যাড তো প্রাণ নেই, ক্লেবলিঙ্গ হবে। আজ্ঞে না, সংস্কৃতে বস্তু দেখে হয় না, শব্দ দেখে হয়। পুস্তিকা কোন লিঙ্গ হবে? স্ত্রীলিঙ্গ হবে। তেমনি দ্বিচক্রিকা, সাইকেল কোন লিঙ্গ হবে? স্ত্রীলিঙ্গ। স্যার কিভাবে বুঝবো? ওই এন্ডিং উইথ আ, আকার দেখে বুঝতে হবে। এটা কিন্তু 100% না, 85% কেসে এন্ডিং উইথ আ মানে এটা স্ত্রীলিঙ্গ হবে। যত আমরা ধীরে ধীরে এগোবো তত আমরা এইগুলো নিয়ে বিশদ চর্চা করব, কারণ অনেক অনেক উদাহরণ দেখবো, আপনারা ভালো বুঝতে পারবেন। তো এই শব্দগুলো হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ। ঠিক তেমনি আরেক প্রকার আছে এন্ডিং উইথ ই, জাস্ট লাইক নদী, স্ত্রীলিঙ্গ। ইকার আছে, নদী স্ত্রীলিঙ্গ। জননী স্ত্রীলিঙ্গ, ওকে। ভগিনী স্ত্রীলিঙ্গ। কর্তরি মানে ছুরি, সরি কাঁচি, কর্তরি মানে কাঁচি, কাঁচি। স্যার কাঁচি কি করে স্ত্রীলিঙ্গ হয়ে গেল? হ্যাঁ, শব্দ দেখে। কর্তরি যেহেতু ইকারান্ত তাই জন্য স্ত্রীলিঙ্গ। তো এই কয়েকটা উদাহরণের ভিত্তিতে আমরা বলতে পারি যে পুংলিঙ্গ কি হতে পারে, স্ত্রীলিঙ্গ কি হতে পারে। আর নপুংসলিঙ্গ মানে আমরা এন্ডিং উইথ ম বলবো না, যেখানে শেষে মকার শোনাচ্ছে আমরা সেগুলিকে নপুংসক বলতে পারি। যেমন ফলম, এটা কিন্তু মকারান্ত না, এটা অকারান্তই, কিন্তু প্রসেসে এটা ম হয়ে যায়। ফলম, জলম, মিত্রম। দেখুন মিত্রম মানে বন্ধু, মিত্রম মানে বন্ধু। বন্ধু কি করে নপুংসক লিঙ্গ হবে? কিন্তু সংস্কৃতে মিত্রম মানে হচ্ছে নপুংসক লিঙ্গ। ওকে, মিত্রম মানে নপুংসক লিঙ্গ। ক্লিয়ার? অনেক হতে পারে, পুষ্পম, ভোজনম, যাই হোক আমি বাদ দিলাম। তো এই কয়েকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ। ধীরে 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 আমরা আরো ডিটেলস পড়বো। আমরা এখন দেখুন সৌহার্দ। সৌহার্দ তুমি স্পেলিং এরকম লেখো, এরকম না, জাস্ট দ, এরকম এরকম লেখো। ডাইরেক্ট হ্যাঁ স্যার, এরকম হ্যাঁ স্যার, এরকম তো লেখা হয়। সৌহার্দ্য লেখা হবে স্যার। যে তুমি পুংলিঙ্গ তার মানে একটা বিসর্গ লাগাতে হবে, তাহলে কি হয়ে গেল? সৌহার্দ। সংস্কৃত যখন লিখতে হয় মম নাম সৌহার্দ। প্রভাত বাবু, তখন আপনিও লিখবেন কি হবে? প্রভাত, পুংলিঙ্গ যেহেতু প্রভাত। এবারে ওকে ক্লিয়ার স্যার। হলো স্যার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার স্যার। হয়েছে? হ্যাঁ তো প্রভাত। আমার নাম চন্দন, তো আমি কি লিখবো? চন্দন। ওকে, কারোর নাম দেবযানী,
সে কি লিখবে? সে অলরেডি স্ত্রীলিঙ্গই তো আছে না, দেবযানী, তাকে আলাদা করে বিসর্গ দিতে হবে না। মেয়েদের যত নাম হয় বিশেষ করে আকারান্ত আর দীর্ঘিকারান্তই নাম হয় না বিশেষ করে, তো সেখানে আমাদেরকে অটোমেটিক্যালি স্ত্রীলিঙ্গই শোনাবে, আলাদাভাবে বিসর্গ দিতে হবে না। তো এইভাবে আমরা সংস্কৃতে লিঙ্গ নির্ধারণ করতে পারি। পরিষ্কার এতদূর পর্যন্ত? হ্যাঁ একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম যে স্যার, অনেক সময় যে নাম হয় মানুষের, ছেলেদের নাম হয় রবি বা মেয়েদের নাম হয় ইমন, তাহলে এরকম ক্ষেত্রে কিভাবে লিখতে হবে বা বলতে হবে? হ্যাঁ, ভালো প্রশ্ন এটা। ইমন যখন হচ্ছে এইরকম, দেখুন, অনেক কিছু বলা হয়। হিন্দুদের 16 প্রকারের না সংস্কার আছে। বর্তমান দিনে সেটা গিয়ে ম্যাক্সিমাম 2-3টেতে ঠেকেছে। যেমন অন্নপ্রাশন, ব্রাহ্মণ যদি কেউ হন তাহলে তার উপনয়ন পৈতে, বিবাহ আর শ্রাদ্ধ, 4টেই গিয়ে ঠেকেছে। কিন্তু আমরা যদি একটু পিছনে যাই, বেশি না 300-400 বছর যদি পিছনে যাই আমরা, তাহলে দেখব এই 4টেই হিন্দুদের সংস্কার না, 16টা সংস্কার ছিল। তার মধ্যে অন্য একটা সংস্কারের নাম নামকরণম। কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন অনুষ্ঠান করে তার নামকরণ করা হতো, এবং সেই নামকরণের অনেক নিয়ম কানুন ইত্যাদি ছিল। তো সবসময় বলা হতো নাম হতে হবে মিনিংফুল, অর্থবহ। সবসময় নাম হতে হবে অর্থবহ। এবারে কারোর নাম যদি হয় পূজা, পূজা মানে কি অর্ষিত, তার একটা অর্থ আছে সেখানে। আমার নাম চন্দন, চন্দন মানে পূজার একটা উপকরণে লাগে, তাই না? কারোর নাম সৌহার্দহ, সৌহার্দহ মানে তার হৃদয়টা অনেক ভালো, এরকম একটা অর্থ হতে পারে। কারোর নাম প্রভাতহ মানে তার মানে হচ্ছে সকাল, মর্নিং। তো এইরকম প্রতিটা নামের কিছু না কিছু অর্থ থাকবে। তো আমরা এই যে পুংলিঙ্গ শিখলাম না, এন্ডিং উইথ আহা, শুধু তাই না, আমাদের সিলেবাসে আমরা এটাকে বেশি ফোকাস করবো বলে এটা শিখেছি। এন্ডিং উইথ ইহি এটা হতে পারে, এটা যখনই হবে তখন হয়ে যাবে আপনার রবিহি, এটা পুংলিঙ্গ হয়ে যাবে। ক্লিয়ার? এটা হতে পারে এন্ডিং উইথ উহু, কারোর নাম হচ্ছে সাধু, আমি সাপোজ ধরে নিলাম কারোর নাম সাধু, তো সাধু, এগুলো সব পুংলিঙ্গ। কিন্তু আমরা আমাদের এই 4 মাসের সিলেবাসে, আমার সিলেবাসে আমরা এই বেসিক্যালি এই 4টে শব্দ নিয়ে বেশি আলোচনা করব। একটা হচ্ছে রামহ অকারান্ত পুংলিঙ্গ, একটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী, আর একটা হচ্ছে আপনার ফলম। তো এবারে দেখুন, রবিকে তো আমরা লিখতে পারলাম। এবারে রবি শব্দ অর্থ আছে সূর্য। এবার কারোর নাম যদি ইমন হয়, ইমন কারোর নাম হয়, প্রথমত এই ইমন শব্দের কি অর্থ, প্রথম প্রশ্ন আছে। তো আমি জানি না ইমন শব্দ সংস্কৃত শব্দ কিনা, যাই হোক, যে কোনো শব্দই হোক না কেন তার তো একটা অর্থ থাকবে। তো শুধু যদি মনাহা হতো তাহলে বোঝা যেত মন মাইন্ড কিছু হচ্ছিল। তো যখন এরকম ইমন শব্দ আসবে তখন, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ একটা রাগ না, একটা রাগ, রাগ মানে সঙ্গীতের রাগ। হ্যাঁ, আমি জানি না, আমাদের যে সপ্ত রাগ তার মধ্যে তো পড়ে না, যাই হোক, হতে পারে এটা কোনো আঞ্চলিক রাগ হতে পারে। তো যখন এরকম শব্দ আসবে তখন আমরা চেষ্টা করব এগুলোকে অ্যাভয়েড করতে। তো জাস্ট ইমান বলেই ছেড়ে দেবো, মামা নাম ইমান। ওকে, মামা নাম ইমান। তো আমরা বাংলা প্রয়োগ, এটা স্যার ইয়ামান এরকমই বলি, মানে ইমন রাগটাকে। ইয়ামা নাহা, হ্যাঁ এরকম বলে ইমন। কিন্তু এটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তো বিসর্গ হবে না, তাই না? আমরা পড়ে এলাম স্ত্রীলিঙ্গ হলে হয় আকারান্ত হবে, নাহলে ইকারান্ত হবে, তাহলে এটা ইমনা অথবা ইমানি এরকম কিছু একটা হতে হবে। তো কাজেই এরকম আমরা আমাদের যদি অড মনে হয় আমরা সেগুলোকে জাস্ট এরকম ভাবেই ছেড়ে দেবো, মামা নাম ইমান।
ওকে, মম নাম ইমান। তো অনেকের তো ক্রিশ্চিয়ান নাম হয় না, এই যেমন উজানি। তো উজানি এটা কি রস্বী নাকি দীর্ঘী, কোনটা বাংলায় লিখলে? অসুবিধা নেই, তো উজানি পরে একটা বিসর্গ দেওয়া যেতে পারে, উজানিহি, অসুবিধা নেই, অথবা উজানিও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু পুংলিঙ্গ হলে সেখানে একটু বিসর্গের গুরুত্ব দিতে হয়। এই যা, এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। এবারে আমরা এখন যেটা শিখবো খুব 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 ইম্পর্টেন্ট, আমরা এই বই ধরে ধরেই পড়াশোনা করব আগামী 4 মাস। সেই বইটা হচ্ছে এটা, খুব দারুণ বই, আপনারা একবার দেখলে খুব ভালো লাগবে আপনাদের এই বই ধরে অভ্যাস করতে। আমরা এই বই থেকে দেখে দেখে আমরা শিখব, আমার সিলেবাস সেইভাবেই সাজানো। ওকে, একটা জিনিস দেখুন, একটা শব্দ এখানে লেখা আছে, কি শব্দ? বালকহ। বালকহ, তাহলে আপনারা এতক্ষণ বলতে পারবেন কোন লিঙ্গ? পুলিঙ্গ স্যার, স্যার পুলিঙ্গ। পুলিঙ্গ। সিংহः কোন লিঙ্গ? কোন লিঙ্গ? স্যার পুলিঙ্গ। পুংলিঙ্গ। তেমনই ওয়ানরः, গজः, এগুলো সবই পুংলিঙ্গ। এবারে আমরা ছোট 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 বাক্য রচনা করা শিখব। আমি উদাহরণ দিচ্ছি। ছবি দুটো যদি আপনারা একটু ঠিক করে দেখতে চান, তো দেখুন এখানে একটা হাতের সাইন দেওয়া আছে, কি আছে? এখানে একটা হাতে না, একটা আঙুলের সিগনেচার, এখানে একটা সাইন দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, আর এই ছবিতে গিয়ে এইখানে একটা দেওয়া আছে, তাই না? এর মানে কি বোঝাচ্ছে? যখন পুংলিঙ্গের কোনো কিছু আমাদের কাছে থাকবে তাকে আমরা কি করে বলবো, আর যখন কোনো বস্তু আমাদের দূরে থাকবে তখন তাকে আমরা কিভাবে বলবো। দেখুন, বালকः, ধরুন এই বালকটি আমার কাছে আছে, তাহলে আমরা ইংলিশে কি বলতাম? দিস ইজ এ বয়। বালকটিকে কাছে নির্দেশ করার জন্য দিস ইজ এ বয়। তেমনি যদি বালকটা আমাদের থেকে দূরে থাকতো তাহলে কি বলতাম? দ্যাট ইজ এ বয়, বলতাম না এরকম ভাবে? ঠিক তেমনি সংস্কৃতের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি বালকটি আমাদের কাছে থাকে তাহলে আমরা কি বলবো? এষः বালকः, এষः বালকः মানে এ বালক। ঠিক তেমনি আঙুল থেকে দেখুন বালকটি অনেক দূরে আছে, মানে আমি এটাকে দূর, ফার বোঝাচ্ছি। তখন দূরের ক্ষেত্রে হলে কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে, তখন কি হয়ে যাচ্ছে? সহ বালকः। তার মানে এক কথায় বলতে গেলে এ সাহা মানে দিস, সাহা মানে দ্যাট ফর পুংলিঙ্গম। এ সাহা বালকः, এ বালক, সহ বালকः ও বালক। এ সাহা ফর সমীপ, নিয়ার, সহ ফর ফার, দূর অর্থে। ক্লিয়ার? এ সাহা বালকः, সহ বালকः। পরে উদাহরণ দেখুন, এষः সিংহः। এবারে প্রশ্ন, স্যার আমি মূর্ধন্যস্বর উচ্চারণ করবো কিভাবে? বাঙালিদেরকে খুব সমস্যা এই সমস্ত নিয়ে, উচ্চারণ করবো আমরা কিভাবে? তো সবসময় মনে রাখবেন মূর্ধন্যস্বর উচ্চারণ হয় টয়ের মতো, টা ঠা ডা ঢা। যখন উচ্চারণ করছি তখন দেখুন জিভটা গিয়ে না উপরের কোথাও একটা টাচ করছে, টা ঠা টা ঠা ডা ঢা, জিভটা উপরের কোথাও থেকে টাচ করছে, তাই না? মুখের মধ্যে ওই স্থানটিকে বলা হয় মূর্ধা। আমরা চেষ্টা করব ওই জিভটিকে ওখানে নিয়ে গিয়ে তা উচ্চারণ করার। নিয়ে যান, জিভটাকে প্রথমে উপরে তুলে দিন, এবার উচ্চারণ করুন শ শ শ শ শ শ শ
স স এই যে উচ্চারণ, এটাই প্রকৃতপক্ষে মূর্ধন্য স্বরের উচ্চারণ। মূর্ধন্য, মূর্ধা থেকে যে স্বর আসবে, যে স আসবে, তাকে বলা হচ্ছে স। তাহলে এ সহ বালকঃ। আর স একদম ইজি, দন্তের স। আমরা সেটা দিচ্ছি, সহ 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 বালকঃ। এষः বালকः, সহ বালকः। ক্লিয়ার? Similarly, एषः सिंहः, सः सिंहः। एषः वानरः, सः वानरः। एषः गजः, सः गजः। एषः बालकः, सः वृद्धः। দেখুন সমস্ত কিছু এখানে পুংলিঙ্গের প্রলাপ চলছে। एषः बालकः, सः वृद्धः, ও বৃদ্ধ। एषः सिंहः, सः हरिणः, ও হরিণ। एषः वानरः, सः भल्लूकः, ओ भल्लूक। सब पुंगलिंग। क्लियर? एषः मयूरः, सः शुकः। क्लियर? তাহলে আপনাদের কিছু অভ্যাস দিলাম, করুন। কি হবে? প্রথম কি হবে? एषः बालकः, एषः बालकः। দুই নাম্বার কি হবে? সহ सः सिंहः, सः सिंहः, সিংহ না, হ, সিংহः। सिंहः, সিংহ না, ঘ না, হ হ, সিংহः। সিংহः। নেক্সট কি হবে? তিন নাম্বার। एषः वृद्धः, वृद्धः, চার নাম্বার। सः तरुणः, সহ सः तरुणः, सः तरुणः, सः तरुणः। পাঁচ নাম্বার কি হবে? চষক মানে গ্লাস। গ্লাস কি হাতের সামনে আছে? হাত থেকে তো দূরে আছে। সহ এখানে সবাই ভুল করে। সাহা চষকः, ছয় নাম্বারটা কাছে আছে, এটা রিভার্স হয়ে গেছে actually। এষः ঘটः। হোম টাস্ক লিখুন, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 5। আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 5 হোম টাস্ক করবেন। কিভাবে করতে হবে বোঝা গেছে? হোম টাস্ক পেজ নাম্বার 4, 5 লিখে নিন, আমি পিডিএফ দিয়ে দেবো। তাহলে আমার দুটো প্রশ্ন, যদি কাছে পুংলিঙ্গ কোনো বস্তু থাকে, তাকে বোঝানোর জন্য আমরা কি প্রয়োগ করি? सः, সহ এষः। एषः, আর দূরে যদি থাকে, তাকে বোঝানোর জন্য তাহা। আপনাদের আরেকটি কাজ দিলাম আমি, কি? এখানে যত পুংলিঙ্গ আছে সবগুলিকে কাউন্ট করে সাজিয়ে লেখা। বালকः, নিচে সিংহः, নিচে বৃদ্ধः, তরুণः, চষকः, ঘটः, মীনः। তাহলে দেখুন কতগুলো পুংলিঙ্গ শব্দ আপনারা জানতে পারছেন, তার অর্থ বুঝতে পারছেন। ছবি দেওয়া আছে, যদি বুঝতে অসুবিধা হয় পাশে ব্র্যাকেটে তার অর্থ লিখে নিন, তাই না? তো দুটো কাজ, একটা লিঙ্গের টেবিল তৈরি করা, পুংলিঙ্গ লিখে পুংলিঙ্গের যত শব্দ পাচ্ছেন একটা পেজে লিখবেন এবং সেই পেজটা ফাঁকা রাখবেন। পরবর্তীকালে আমরা আর তো পুংলিঙ্গ পাবো, সেগুলোকে অ্যাড করতে থাকবো। ক্লিয়ার? এই হোম টাস্ক করবেন, এর সাথে একটা লিঙ্গ টেবিল বানাবেন ফর পুংলিঙ্গম। একটা পৃষ্ঠা ছেড়ে দেবেন পুংলিঙ্গ শব্দ লেখার জন্য। আমি বুঝতে পারলাম? বেশ, পুংলিঙ্গ আমরা শিখে গেলে এবারে আমরা আসবো স্ত্রীলিঙ্গ। বালিকা আকারান্ত, লতা আকারান্ত, শাটিকা আকারান্ত, মালা আকারান্ত। তাহলে স্ত্রীলিঙ্গের কোনো বস্তু যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা এ সাহা বলবো না, কি বলবো? এ সা। স্ত্রীলিঙ্গ হয়ে গেলে এগুলো পাল্টে যাবে। ইংলিশে দেখুন, পুংলিঙ্গ হোক স্ত্রীলিঙ্গ হোক সবকিছুতেই দিস দ্যাট, দিস দ্যাট, দিস দ্যাট, দিস দ্যাট। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা। পুংলিঙ্গের জন্য আলাদা, স্ত্রীলিঙ্গের জন্য আলাদা, নপুংসকলিঙ্গের পরে পড়বো সেখানেও আলাদা।
তাহলে এষা বালিকা, দিস ইজ এ গার্ল। সা বালিকা, দ্যাট ইজ এ গার্ল। ওকে। এষা লতা, সা লতা। তাহলে এষা সা, ওখানে এষাহ সাহ পুংলিঙ্গে হচ্ছিল, স্ত্রীলিঙ্গে এষা সা। ক্লিয়ার? এষা শাটিকা, শাড়ি, সা শাটিকা। এষা মালা, সা মালা। ঠিক তেমনি এষা বালিকা, সা বৃদ্ধা। এষা লতা, সা কলিকা। এষা শাটিকা, সা পেটিকা, বক্স। এষা মালা, সা দেবতা। ওকে। এষা ছাত্রা, সা হ্যাঁ, তার মানে আপনারা একটা টেবিল বানাবেন, টেবিল ফর স্ত্রীলিঙ্গম। এখানে যত শব্দ পাচ্ছেন সব পাশাপাশি না, নিচে নিচে লিখবেন। একটা পেজ ছেড়ে দেবেন স্ত্রীলিঙ্গ আকারান্ত লেখার জন্য, লিখে রাখবেন স্ত্রীলিঙ্গম আকারান্ত এন্ডিং উইথ আ। शाटिका, पेटिका, माला, देवता, छात्रा, अध्यापिका, पत्रिका, पुस्तिका, पाठशाला, गोशाला, मक्षिका, पिपीलिका, কত 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 উদাহরণ আছে। শুধু তাই না, আমরা কি বলেছিলাম, এন্ডিং উইথ ই, সেটাও তো স্ত্রীলিঙ্গ। তারই এখানে ব্যাপার আসছে। এষা সরস্বতী, এ সরস্বতী। স্যার এষা কেন হচ্ছে? ওই যে স্ত্রীলিঙ্গের জন্য এষা পড়েছিলাম, তো কাজেই স্ত্রীলিঙ্গের যাই থাকবে সবের জন্য এষাই হবে। তো এষা সরস্বতী, সা পার্বতী। এষা জননী, সা ভগিনী। এষা লেখনী, সা অঙ্কনী। তেমনি যেই পেজে আক্রান্ত লিখেছেন তার অন্য পেজে লিখবেন স্ত্রীলিঙ্গম ফর এন্ডিং উইথ ই লিখে যত শব্দ পাচ্ছেন পরপর পরপর লিখবেন। কেন এগুলো আমি করতে বলছি, কারণ যত শব্দ ভান্ডার আপনাদের বাড়বে তত আপনারা বাক্য রচনা করতে পারবেন। তো আপনারা যদি একটা পেজে 25টা পুংলিঙ্গ শব্দ পেয়ে যান, 25টা স্ত্রীলিঙ্গ আকারান্ত, 25টা স্ত্রীলিঙ্গ ইকারান্ত পেয়ে যান, তাহলে দেখবেন আপনাদের ভোকাবুলারি বাড়বে সংস্কৃতে, আপনারা প্রয়োগ করতে পারবেন, বুঝতে পারবেন। ওকে, চলুন অভ্যাস করুন কিছু। নাম্বার 1 কি হবে? শালতা। তাই কি? না না না, শালতা। ঈশালতা। 2 নাম্বার সা বালিকা, বালিকা। শানা, সা সা বালিকা, সা বালিকা, সা বালিকা। 3 এষা পেটিকা। পেটিকা, এষা পেটিকা। 4 সা শাটিকা, সা শাটিকা। 5 সা সা লেখনী, 6 এষা এষা অঙ্কনী। লেখনী। কাছে আছে, কাছে হলে উইথ এ হয়, সবসময় বুঝবেন কাছে হলে একটা এ বসবে। এ সাহা ওখানে হচ্ছিল, এখানে এ সা। ওকে, হোম টাস্ক লিখে নিন। পেজ নাম্বার 10, পেজ নাম্বার 11, 10 11 লিখে নিন। বেশ, নপুংসকলিঙ্গে আসি, তাহলে একবার ছালিয়ে নেওয়া যাক। পুংলিঙ্গম সমীপ কি হচ্ছিল? পুংলিঙ্গের জন্য কাছে, এ সাহা দূরে। সাহা, সহ। স্ত্রীলিঙ্গের জন্য কাছে, এষা। স্ত্রীলিঙ্গের এষা, জন্য দূরে, সা, সাহা। হ্যাঁ। সা, স্ত্রীলিঙ্গ সা। হলে শুধু just আ হবে না? হ্যাঁ। নপুংসকলিঙ্গের ক্ষেত্রে দেখুন কি হয়। আমি বলেছিলাম উদাহরণ, ফলম, বিমানম, ব্যজনম, দুগ্ধম। এটা কিন্তু মকারান্ত না, কিন্তু প্রক্রিয়াতে শেষে একটা ম চলে আসে, তো আমরা ওইভাবেই চিনবো। যদি শেষে আমরা কদাচিৎ ম পাই তাহলে আমরা বলতে পারি আচ্ছা ইট ইজ নপুংসকলিঙ্গম। ওকে, তাহলে কি হবে, যদি ফলটি কাছে থাকে তাহলে এতৎ। ওই যে বললাম কাছে থাকলে ই যোগ হচ্ছে, এষাহ, এষা, এতৎ। এতৎ ফলম। দূরে হলে তৎ, তৎ ফলম। এতৎ ফলম, তৎ ফলম। এটি ফল, ওটি ফল। এতদ্ বিমানম, তদ্ বিমানম। এতদ্ ব্যজনম, তদ্ ব্যজনম। এতদ্ দুগ্ধম, তদ্ দুগ্ধম। ক্লিয়ার? এতৎ ফলম, তৎ পুষ্পম।
एतद् विमानं तत् रेलयानं वा लोकयानम्, एतत् व्यजनं तत् भवनम्, एतद् দুগ্ধম তৎ জলম। এইভাবে অনেক উদাহরণ দেওয়া আছে, চেষ্টা করুন কি হবে। নাম্বার 1, एतद् विमानम् विमानम् तत् रेलयानम यानम् রেল না, রেল, লকারের পরে অকার আছে তো না, তো রেল यानम। रेलयानम হুম, तत् वातायानम বায়ানম, বাংলা। আমরা বাংলা তো বলি না বাতায়ন, বাতায়ন আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন গল্পতে বাতায়ন প্রয়োগ পাই শুদ্ধ বাংলাতে। তো বাতায়ন মানে জানালা। শুদ্ধ বাংলা সংস্কৃত ছাড়া আর কিছু না। শুদ্ধ বাংলা যদি আপনি দেখেন বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের, সংস্কৃত, একদম সংস্কৃত। আপনারা যদি বেশিরভাগ বঙ্কিমচন্দ্র পড়েন, ওহো, বা বিভূতিভূষণ পড়েন, সব সংস্কৃত। নেক্সট, নাম্বার 4, एतत् व्यजनम एतत् व्यजनम। तो होम टास्क লিখুন, পেজ নাম্বার 15, পেজ নাম্বার 16। এখানেও সেম, और নপুংসকলিঙ্গম লিখে প্রত্যেকটা শব্দ যেন রিপিট না হয়। এমন শব্দ লিখলাম যে 5 বার লিখে নিলাম, কোনো লাভ নেই। প্রত্যেকটা শব্দ একবার করে লিখবেন। এখানে যত নপুংসক লিঙ্গের শব্দ আছে লিখলে আপনাদের ভোকাবুলারি বাড়বে। তো কেন করতে বলছি এটা কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন, তখন এত লাভ হবে আপনারা বুঝতে পারবেন। তো আমি যেই রকম ভাবে বলছি, যদি আপনারা এরকম ভাবে চেষ্টা করেন সময় বার করে, তাহলে আপনারা খুব উপকৃত হবেন এবং কম সময়ে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। কিছুই নেই, শুধু বইয়ে সবকিছু আছে, শুধু আমি নিজের মতো করে সাজিয়ে নেবো একটু, এইটা। আচ্ছা, তাহলে এখানে মিক্সড কিছু প্র্যাকটিস আছে, এটা খুব ইন্টারেস্টিং লাগবে। শব্দ দেখে প্রথমে চিনতে হবে এটা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ নাকি নপুংসকলিঙ্গ। তারপরে দেখতে হবে এটা কাছে আছে না দূরে আছে, সেই মতো করে আপনাদেরকে বলতে হবে। নাম্বার 1, एषः बालकः তাই কি? সহ বালক। হ্যাঁ, দূরে আছে না, আঙুলটা দেখুন, আঙুলটা সাপেক্ষে, যদি কাছে থাকে তাহলে কাছে, যদি দূরে থাকে তাহলে দূরে। তো কি হবে, ফাইনালি কি পেলাম? सः बालकः सः बालकः। तत् गृहं गृहं गुड। तद् एतद् गृहं, কাছে তো। गृहं सॉरी एतत् गृहं 3, तत् समदर्वी শব্দ দেখুন, সমদর্ভী কোন লিঙ্গ? एषः सम ओ तत् नहीं সমদর্ভী। আগে আগে ईसा समदर्वी হ্যাঁ, পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমে শব্দ সমদর্ভী কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। কাছে আছে না দূরে আছে? কাছে আছে, তার মানে স্ত্রীলিঙ্গ কাছে আছে। এসা, एषा এসা समदर्वी সমদর্ভী। সমদর্ভী মানে খুন্তি, খুন্তি না হাত, খুন্তি এটা। 4, सा पाठशाला सा पाठशाला, सा पाठशाला, सा पाठशाला। सुमा मैडम नमस्कार। সুমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? সুমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? বেশ, তারপরে 5-6 বলুন। एतत् तत् दुग्धं এতৎ কাছে, तत् दुग्धं এতৎ কাছে আছে না, দেখো। एतत् दुग्धं 6, एषा नदी। एषा नदी এসা নদী। আপনারা শুনেছেন পুজোতে, পুজো কখন হয়, যখন আপনারা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেন, বলেন না এতে গন্ধ পুষ্পে, শুনেছেন? এষা পুষ্পাঞ্জলি, এরকম বলেছেন বা ব্রাহ্মণ মহাশয় বলিয়েছেন এরকম, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ না মনে পড়লে এইবারে সরস্বতী পুজো আসছে, মনে করবেন সেখানেও কিন্তু এই প্রয়োগই হচ্ছে। কেন প্রয়োগ হচ্ছে আমি এটা নেক্সট দিন আপনাদেরকে বোঝাবো। ওকে, আমাকে এবার মনে করিয়ে দেবেন।
তো এ সাহা মন্ত্রতেও প্রয়োগ হচ্ছে, তার মানে দেখুন একটা প্র্যাকটিক্যাল একটা প্লেস আমরা কিন্তু পাচ্ছি যে যেখানে এটা প্রয়োগ হচ্ছে। নেক্সট 7 নাম্বার বলুন। এষা এষা ছাত্রা এষা ছাত্রা 8 তৎপর্ণম তৎপর্ণম। তৎপর্ণম। তাহলে বোঝা গেল পুংলিঙ্গ হলে এষাহ সহ, স্ত্রীলিঙ্গ হলে এষা সা, নপুংসক লিঙ্গ হলে এতৎ তৎ। মানে কত কিছু আপনারা শিখলেন দেখুন আজকে। লিপি শিখলেন, বর্ণ শিখলেন, ধ্বনি শিখলেন, বাক্য শিখলেন, ভাষা লিপির মধ্যে পার্থক্য শিখলেন, বিভিন্ন ভাষা তার যে বিভিন্ন লিপি সেগুলো শিখলেন। দু একটা বৈদিক মন্ত্র আমি চ্যান্টিং করলাম, আপনারা শুনলেন, শিখলেন বলবেন না, শুনলেন। তারপরে আমার নাম ভবতः নাম, আপনার নাম কি, কিভাবে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করতে হয় শিখলাম। লিঙ্গ বিভাজন কিরকম ভাবে হয় তার একটা সাধারণ ডেফিনেশন পেলাম, উদাহরণ পেলাম, এবং সেটাকে প্রয়োগ, কাছে থাকলে কিভাবে বলবো, দূরে থাকলে কিভাবে বলবো, তার একটা প্রয়োগও শিখলাম। তো আজকে কিন্তু আমরা গল্পের ছলে ছোট 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 কিন্তু অনেকগুলো জিনিস শিখলাম। তো এগুলোকে কিন্তু মনে রাখতে হবে, এবং আমরা প্রতিদিন ক্লাসে শেষে বিচার করব আমরা 2 ঘন্টা আজকে কি শিখলাম, এরকম ভাবে ছোট ছোট পয়েন্টগুলোকে ধরে। ওকে, তো এখনো আজকে আমার আরো 2-3টি জিনিস বলার আছে, আমি সেগুলোকে বলবো, যেহেতু পরের দিন আমাদের ছুটি। তো আমি চাইছি যে একটু আপনারা একটু বেশি যদি জেনে যান আর 2-3টে টপিক, তাহলে সুবিধা হবে। আমি পিডিএফ দিয়ে দেবো, আপনাদেরকে অসুবিধা হবে না আপনাদের। আমরা আজকে শিখবো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা সংস্কৃতে আমরা কিভাবে বলবো। ওই যে বললাম আমার কাছে লেখার সরঞ্জাম আজকে নেই, আমি আজকে আপনাদের লেখাও দেখাতে পারতাম, যাই হোক নেক্সট দিন অ্যাভেলেবেল হয়ে যাবে। কিভাবে 1-2 লিখতে হয় আমরা সেটাও জানবো, কিভাবে অ আ ক খ আমরা লিখবো। যারা হিন্দি ভাষী তারা তো জানেনই, যারা জানেন না আমি তাদেরকেও জানাবো। ওকে, তো আমি এগুলো একবার করে বলবো, আপনারা আমার সাথে একবার রিপিট করবেন। ওকে, তো একম, একম, দ্বে, দ্বে, দ্বে দীর্ঘ হবে, টান হবে, দ্বে, দ্বে, ত্রিণি, ত্রিণি, চত্বারি, চত্বারি, চত্বারি চত্বারি, পঞ্চ, চত্বারি পঞ্চ, পঞ্চ, পঞ্চ ষট, ষট ষট, 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 ষট সপ্ত, 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 অষ্ট, অষ্ট অষ্ট, নব, নব দশ। দশ দশ। ওকে, এবারে আপনারা প্রত্যেকে একা একা বলবেন। ওকে, প্রত্যেকে আপনারা একা একা বলবেন। ক্লিয়ার? হ্যাঁ, পূজানি বলো 1 থেকে 10। একম দ্বে ত্रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट नव दश মোমো ম্যাডাম বলুন। মোমো ম্যাডাম আছেন? একম, হ্যাঁ স্যার বলছি। একম, দ্বে, ত্রিণি, না, দ্বে বলুন, দ্বে। দ্বে, 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 হ্যাঁ, দ্বে, ত্রিণি, চত্বারি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ। ব্যাস। আলিসা বলো। एकम एकम द्वे त्रीणि चत्वारि चत्वारि पञ्चम पञ्च, पञ्च, पञ्च षट् सप्त अष्ट
नव दश दशा दशा। हाँ, दश प्रभात प्रभात सर बोलून। एकम द्वे त्रीणि चत्वारि पंच षट सप्त अष्ट नौ दश। হ্যাঁ, হিন্দি হলে একটু মুশকিল হয়ে যায়। আপনি বলুন সপ্তা, মানে অকারটাকে শোনাতে হবে। সপ্তা অষ্ট নব দশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক। সৌহার্দ্য। আচ্ছা, एकम द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट नव दश। দেখুন ষট টক্করের নিচে না একটা লাইন আছে, ওটাকে আমরা বলি হসন্ত বা বলি হলন্ত। বাংলায় বললে আমরা বলি হসন্ত না, সংস্কৃত হলন্ত। তো ওর মানে ওই ট ওখানেই শেষ। তো ষটটা এই অকারটা এখানে আর আসবে না। তো সংস্কৃতে এমন কিছু পদ্ধতি আছে আমাদেরকে জানান দেয় যে কোনটা কোথায় শেষ করতে হবে। তো যেমন দেখুন একম, মকার বলার পরে ওখানে শেষ করতে হবে, একম এরকম বললে হবে না। ঠিক তেমনি ষট্ট এরকম বললে হবে না, ষট ষট। ওকে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। তো 1 থেকে 10 পর্যন্ত আমরা পড়া শিখলাম যে কিভাবে বলতে হয়, কিভাবে পড়তে হয়। স্যার আমি বলবো আপনি বলবো স্যার। সোমা ম্যাডাম আপনি, তাই তো? দেবজানি স্যার। ও আচ্ছা, আপনি ফ্রি হয়েছেন ম্যাডাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তাই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করিনি, যাই হোক আমি জানি হয়তো আপনি ফ্রি হননি। হ্যাঁ বলুন। एकम द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट नव दश। আচ্ছা সোমা ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি আছেন? হ্যাঁ স্যার, আমি একটু দেরিতে জয়েন করেছি। আপনার একটু পরিচয় দিন, আমরা একটু পরিচয় পর্ব সেরেছি। আপনি কোথায় থাকেন, কি করেন, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, আমি স্যার বিধাননগরে থাকি। আচ্ছা হ্যাঁ বিধাননগরে থাকি। আর আমি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার এইখানে আচ্ছা। মোদারিপুকুর গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুলে। আর এই আচ্ছা আচ্ছা, আপনি অনেক পরে জয়েন করলেন, তো আমি তাই ভাবছিলাম যে হ্যাঁ হ্যাঁ স্যার, আমার তো ভুল হয়ে গেছে, খেয়াল ছিল না। ঠিক আছে। মানে মোটামুটি টাইমে জয়েন করবেন, তাহলে আমরা অনেক কিছু শিখলাম। তো হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সে একটা এলো নোটিশ এলো না, আমি ভাবছি যে আজকে যেন ক্লাস হবে না, এই না, না, এটা আজকে কয়েকদিন নোটিশ মাঝে না, মাঝে এটা মিস। তো কালী পুজোর। হ্যাঁ সে বুঝতে পেরেছি, পরে আমি ওটা ভুলটা বুঝলাম ঠিক আছে, যে আমার দেখতে ভুল হয়। হ্যাঁ যেটুকু সরি মিস স্যার। হয়েছে এই ক্লাস তো কালকে আপলোড হয়ে যাবে ইউটিউবে, তো ওখানে হ্যাঁ হ্যাঁ তাহলে একটা লিংক পেয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আর এই পড়াটা তো আপনারা পাঠিয়ে দেন, আমি লিখে নিই সঙ্গে সঙ্গে। হ্যাঁ হুম, ঠিক আছে। চলো, অনেক কিছু বলার আছে, আমি বলবো না, প্রথম ক্লাস তো একটু হেভি হয়ে যাবে। তো ধীরে ধীরে হ্যাঁ ধীরে স্যার, ধীরে কিন্তু আমরা স্যার concept একটা স্যার কথা বলার ছিল আমার। ওই কাছে দূরেটা একবার যদি রিপিট করতেন। স্ত্রী কাছে দূরে পুরু আর নপুংসক। হ্যাঁ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, সরি পুংলিঙ্গে হচ্ছে কাছে হচ্ছে এ সাহা, আচ্ছা দূর হলে সাহা। আচ্ছা স্ত্রীলিঙ্গ সবসময় আকার যোগ হবে, মনে রাখবেন, এ সা আচ্ছা সা। আচ্ছা নপুংসলিঙ্গের ক্ষেত্রে এ তৎ আর আচ্ছা। তৎ, কাছে যখনই হবে তখন এ যুক্ত হবে, এ সাহা ঠিক এ আছে সা এ তৎ। ঠিক আর দূরের আছে, ক্ষেত্রে থ্যাংক ইউ স্যার। হুম, সাহা সা তৎ, এ ঠিক আছে, সাহা থ্যাংক এ ইউ সা স্যার। এ তৎ, সাহা সা তৎ। ঠিক নোট আছে, করে রাখবেন ছোট ছোট, তাহলে আপনাদের পরবর্তীকালে হ্যাঁ অভ্যাস স্যার, করতে সুবিধা হবে। হুম হুম আর হুম। আমি যা যা বললাম হোম টাস্ক দিলাম, আর ওই যে টেবিল বানানোর কথা বললাম ভোকাবুলারি বৃদ্ধির জন্য, এটা খুব জরুরি, এটা কিন্তু করতেই হবে। তো সংখ্যার অনেক প্রপঞ্চ এখানে আছে, আমরা অত বিস্তৃতি আজকে যাব না, এটা আমরা নেক্সট দিন পড়বো। আমাদের পরম্পরাতে কি ছিল তার একটা আভাস হয়তো আপনারা এখান থেকে পাচ্ছেন। আমরা কেবল কোটি পর্যন্তই জানি, একম দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটির পরেও কত আছে দেখুন। আমরা এর প্রয়োগ কখনো চাণক্যের অর্থশাস্ত্রে পাই, কখনো বরাহমিহিরের সূর্য সিদ্ধান্তে পাই, কখনো আর্যভট্টে আর্যভট্টিয়ে পাই।
কিন্তু বর্তমানে তো এরকম প্রয়োগ তো আর খুব একটা হয় না, পুঁটি দিয়েই আমরা কাজগুলোকে চালিয়ে নিই। যাই হোক, এটা সংক্রান্ত আমি বিশদ তথ্য নেক্সট দিন আলোচনা করব। এখন আমার আরো কিছু বলার আছে। দেখুন, এগুলোই কম বেশি আজকে জানলাম। দেখুন, রা মহাবিদ্যালয় গ্রন্থ স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গম, পুংলিঙ্গ হচ্ছে সহ সাহা এষা সা এতৎ তৎ। কিছু কিছু এখানে শব্দ দিয়ে দিয়েছি, কোনটা পুংলিঙ্গ, কোনটা স্ত্রীলিঙ্গ, কোনটা নপুংসক লিঙ্গ। আশা করি আপনারা এখন বার করতে পারবেন, সেই জিনিসটা আপনারা এখন বুঝে গেছেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি যেটা আপনাদের এখন দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো আমি একটু আপনাদেরকে লিখেই দেখাই, তাহলে সুবিধা হবে। ধরুন আজ সোমবার, তাই না? তো সোমবারকে আমরা বলতে পারবো সোমবাসরः। এই যে বাসরः, এই যে পত্রা, এই পত্রা আপনার কনস্ট্যান্ট, সবসময় থাকবে। ঠিক আছে? সোমবাসরः, বাসরः, বাসরः, বাসরः। তাহলে বলুন কোন লিঙ্গ এটা? পুংলিঙ্গ। গুড, ভেরি গুড। তো সোমবাসরः, মঙ্গলবারকে আমরা কি বলবো? মঙ্গলবাসরः। মঙ্গলবাসরः। বুধবারকে কি বলবো? বুধবাসরः, বুধবাসরः। আচ্ছা, বুধ বানানে বা হবে, আমি ভুল লিখেছি। বুধবাসরः। তারপরে বৃহস্পতিবারকে কি বলবো? বলতে পারি আমরা গুরুবাসরः। ওকে, তারপরে শুক্রবাসরः, তারপরে শনিবাসরः, তারপরে রবিবাসরः আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। এতটুকুনি আমাদের হাতের মুঠোয় আছে, শুধু বাসরः এই সংস্কৃত শব্দটাকে লাগাতে হবে। ওকে, সোমবাসরः, মঙ্গলবাসরः, বুধবাসরः, গুরুবাসরः, শুক্রবাসরः, শনিবাসরः, রবিবাসরः। কিন্তু আমি যদি বলতে যাই আজ সোমবার, আজ সোমবার, তাহলে কি হবে? আজ সোমবার, তাহলে আজের জন্য আমরা একটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে অদ্য। বাংলায় আমরা অনেক পড়েছি অদ্য। তো অদ্য, অদ্য মানে হচ্ছে আজ। অদ্য সোমবাসরः, আজ সোমবার। অদ্য সোমবাসরः, অদ্য সোমবাসরः। ওকে, আপনারা আনমিউট করে, এই মিউট করেই অভ্যাস করুন, আমাকে শোনাতে হবে না, কিন্তু আপনারা অভ্যাস করুন। অদ্য সোমবাসরः। কাল, কালকে আমরা কি বলবো? শ্বः, তালবস্যই ব একসাথে, শ্বः। এটা কি? তালবস্যই ব, শ্বः। মঙ্গলবাসরः, শ্বः মঙ্গলবাসরः। পরশু, জাস্ট কিছু না, এই শ্বः এর আগে একটা পারা লাগিয়ে দিন, পারা, পরশ্বः। বুধবাসরः, জাস্ট একটা পারা লাগিয়ে দিন, পরশ্বः, বুধবাসরः। তারপরে কি হবে? তারপরে তারপরে কি হবে? প্রাপরশ্বः, প্রাপরশ্বः। তাহলে খেয়াল করুন, শ্বः, পরশ্বः, প্রাপরশ্বः, জাস্ট সামনে আমি একটা করে অ্যাড করতে করতে চলে গেলাম। শ্বः মঙ্গলবাসরः, কাল মঙ্গলবার। পরশ্বः বুধবাসরः, পরশু বুধবার। প্রাপরশ্বः গুরুবাসরः, তরশু আমরা যদি বলে থাকি। আজ কাল পরশু তরশু, তরশু জানি না প্রয়োগ আছে কিনা, তবুও যদি আমরা প্রয়োগ করতে থাকি তাহলে পরশ্বः বুধবাসরः। একটু আমাকে সময় দিন তো, 2 মিনিট সময় দিন আমাকে, 2 মিনিট।
ওকে, তাহলে আদ্য, শ্বহ, পরশ্বহ, প্রাপরশ্বহ, এই তিনটে জিনিস পরিষ্কার হয়েছে কিনা আমাকে জানান। পরিষ্কার হয়েছে? আচ্ছা, সোমবারের আগে কোন দিন? সোমবারের আগে কোন দিন? রবিবার। তাহলে আমরা কি রবিবার বলবো? সারাহ। রবিবাসরः। কিন্তু কি বলতে হবে? গতকাল। তাহলে গতকালকে বলার জন্য আমরা প্রয়োগ করি হয়জফলা। এর উচ্চারণটা একটু অড, হ্যহ, 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 হ্যহ। তো হ্যহ রবিবাসরः, গতকাল রবিবার। ওকে, ঠিক তেমনই গত পরশু কি করব? স্যার স্যার এটা হয় জফলা নাকি? হয়জফলা, হয়জফলা, হয়জফলা লিখলে এরকম হয়ে যায়। হয় হয় হ জফলা, প্লাস আচ্ছা ইয়া। জফলা, হ্যাঁ। ক্লিয়ার? তো হ্যহ। সিমিলারলি যেমন স্বহা পরশ্বহ হচ্ছিল, ঠিক তেমনি এখানে কি হবে? পরহ্যহ। কহ বাসরः? শনিবাসরः। গত পরশু শনিবার। গত তরশু তারও আগের দিন, তাহলে কি হবে? প্রাপরহ্যহ শুক্রবাসরः। এই হচ্ছে গোটা আমাদের একটা সপ্তাহের আমরা কিভাবে বলবো তার নমুনা। একবার দেখে নিন, বোঝা যাচ্ছে? আদ্য, শ্বহ, পরশ্বহ, প্রাপরশ্বহ, পিছনে গেলে হ্যহ, পরহ্যহ, প্রাপরহ্যহ। ওকে, তো উজানি अद्य कः वासरः? अद्य सोमवासरः। हाँ, प्रभात बाबू, श्वः कः वासरः? हाँ हेलो सर। श्वः हाँ कः वासरः? श्वः श्वः मंगलवार वासरः। मंगलवासरः। 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 ह्यः कः वासरः? ह्यः रविवासरः। समा मैडम, परह्यः कः वासरः? परसः शनिवासरः। परह्यः। परह्यः हाँ, गुड। शनिवासरः। सौहार्द, प्रापरश्वः कः वासरः? प्रापरश्वः कः वासरः? বুঝা যাচ্ছে? স্যার একটা আরো প্রশ্ন আছে স্যার, এটা আপনি শ্রয় বলছেন, এটা শ্রয় আছে না স্যার? শ্রয় श्वः कल्पशैव श्वः। स्वाह। अच्छा स्वाह। अच्छा अच्छा स स्र स और व। अच्छा ठीक है। स्वाहा। श एंड আমি লিখে দিচ্ছি বাস, শ এন্ড व, শ প্লাস व। ক্লিয়ার? ठीक है सर। श्वः, श्व श्व श्व। श्व 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 सहन श्व श्व श्व। আপনারা কেউ সোমনাথ মন্দিরে গেছেন? গুজরাট সোমনাথ? না স্যার। না কেউ স্যার যাননি? কেউ যাননি, তাই তো? তো সুলতানি সময়ে প্রায় আপনার 1100 শতকে থেকে সোমনাথ মন্দির 17 বার লুণ্ঠন হয়েছে মোহাম্মদ ঘুরির দ্বারা, ইত্যাদি ইত্যাদি সকলের দ্বারা। তারপরেও আজকে সোমনাথ মন্দির একদম মাথা তুলে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। আরব সাগরের জল সোমনাথ মন্দিরে এসে ধাক্কা মারছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল সোমনাথ মন্দির দর্শন করার, তো আমি গিয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম। তো একদম সমুদ্রের ধারে আরব সাগর, তো সেখানে একটি তীর চিহ্নের দ্বারা একটি স্তম্ভ করা আছে সমুদ্রের দিকে মুখ করে। তীর চিহ্নের অ্যারোটা সমুদ্রের দিকে এরকম আছে, একটা স্তম্ভ করা আছে। তো সেখানে স্তম্ভেতে
একটা সংস্কৃত শ্লোক লেখা আছে, যার মানেটা এইরকম: এই তীর চিহ্নের অ্যারো যেদিকে, এই তীর চিহ্নের মুখ যেদিকে, আরব সাগরের বুক ভেদ করে যদি আমি সেই তীর চিহ্ন দিয়ে 10,000 কিলোমিটার পথ যাই, তাহলেও সেখানে কোনো স্থলপথ পাবো না, একদম কুমেরু সাউথ পয়েন্টে গিয়ে উঠবো। এইরকম শ্লোকটাতে লেখা আছে। আমি ছবি পেলে আপনাদেরকে ছবি শেয়ার করব, আপনারা জানতে পারবেন। এরকমটা আমি স্পষ্ট বাংলায় আরেকবার বলছি যে তীর চিহ্নের মুখটা সমুদ্রের দিক বরাবর করা আছে, তো সেই পথ বরাবর আপনি যদি কুমেরু পর্যন্ত চলে যান, একদম শেষ পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, একদম কুমেরু পর্যন্ত চলে যান, মাঝখানে আপনি কোনো স্থলপথ পাবেন না, জল 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 আর জল। এখন তো স্যাটেলাইটের যুগ, টেকনোলজির দ্বারা আমরা ম্যাপিং ইন্ডেকশনের দ্বারা বুঝতে পেরে যাই যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সোমনাথ মন্দির যখন তৈরি হচ্ছে প্রায় 1000 শতকে, সেই সময়ে তো এসব কিছুই নেই। কিভাবে আমাদের ঋষি মুনিরা এটা বলতে পারলেন বা এই দিক নির্ণয়টা করতে পারলেন, এটাই খুব আশ্চর্যের। তার মানে আমাদের ঋষি মুনিদের কাছে এইরকম কিছু পন্থা ছিল, তাকে আমরা বলি জ্যোতিষ। এই জ্যোতিষ মানে আজকালকার হাত দেখে আংটি দেওয়া এই জ্যোতিষ না, এই জ্যোতিষ অনেক নিকৃষ্ট রূপ। এটা অনেক ইজি, এই হাত দেখে আংটি দিয়ে দিয়ে বলে দিয়ে ইত্যাদি। কিন্তু জ্যোতিষ মানে আমি বলছি গ্রহ নক্ষত্র বিজ্ঞান, এই যে আমাদের ইউনিভার্স, এই নিয়ে। ওকে, তো আমি ছবি পেলে আপনাদের গ্রুপে দেখাবো ছবি, যে কতটা আমাদের ঋষি মুনিরা জানতেন যে কোথায় কোন দিকে দিক নির্ণয় জ্যোতিষের দ্বারা কি আছে কি না আছে। তো আজকালকার দিনে সবাই জ্যোতিষ নামটা শুনলে একটা বিদ্রুপ মত পোষণ করে, কারণ ওই গাছতলায় হাত দেখিয়ে যে জ্যোতিষকে আমরা চিনেছি, আসল জ্যোতিষ সেটা না। এই জ্যোতিষ হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি। তো খুব সুন্দর। তো যদি কখনো সোমনাথ কেউ যান, দেখে আসবেন, অন্তত কুমেরু না পৌঁছাতে পারেন কিন্তু কুমেরু এইদিকে, এটা বুঝতে পারবেন। ওকে, তো যাই হোক, আজকে আমরা আর বেশি প্রপঞ্চিত করব না, আপনাদের একটা লাস্ট পিডিএফ দেখিয়ে দিই। আমি যেটা পড়লাম এটাকে এই আদ্য গুরু বা আসারাহা ধরে করা আছে, একই ব্যাপার, আমার নাম চেঞ্জ করতেই পারি, পিছনে 3 দিন সামনে 3 দিন। সমস্ত পিডিএফ আজকে যা যা পড়া হলো আমি সব গ্রুপে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর একটা আমি বলে দিই, এই যে বন্দনা যে শ্লোকের বা মন্ত্রের পিডিএফটা আছে আমার এখানে, আমি এটা প্রথমে বলেছিলাম, যারা মিস করে গেছেন তাদের জন্য আরেকবার বলছি। এই যে দেখুন মন্ত্রের পাশে একটা স্পিকারের চিহ্ন আছে, এই স্পিকারে যদি আপনি ক্লিক করেন তাহলে এই মন্ত্রের রেকর্ডিং শুনতে পারবেন। তেমনই প্রত্যেকটা মন্ত্রের পাশে স্পিকার আছে। আর এইগুলো যখন আসবে, এইগুলো দেখুন রেড ব্লু বোল্ড করা আছে, আন্ডারলাইন। তো এর উপরে যখন ক্লিক করবেন তখন এর রেকর্ডিং শুনতে পারবেন। ক্লাসে তো সবকিছু মানে বলা সম্ভব না, তো আমি কিছু কিছু হিন্টস দিয়ে দেবো, বাকিরা আপনারা একটু শুনে শুনে, আমারই রেকর্ডিং আছে, শুনে 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 একটু অভ্যাস করবেন। আর যদি পারেন তো আমি যে পিডিএফ গুলো দেবো তার একটা প্রিন্ট রাখবেন, কারণ পিডিএফ দিলে ফোনেই থাকবে, দেখা হবে কি হবে না একটা রয়েই যায়, তাই না? যদি আপনারা একটা চ্যানেল ফাইল করে নিতে পারেন বা একটা ফাইলের মধ্যে পিডিএফ গুলোকে ঢোকাতে পারেন, তাহলে আপনাদের কাছে থাকবে, আপনাদের সুবিধা হবে সেইগুলোকে ধরে ধরে অভ্যাস করতে। এই 2-1টা কথা আমার বলার ছিল শেষমেশ। তো মোটামুটি আজকে আমরা এতদূরই পড়বো, বেশি ত্বরান্বিত করবো না। তো বলুন, আপনাদের যদি কোনো জিজ্ঞাস্য প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। স্যার কি হোমওয়ার্ক দিয়েছেন একটুখানি যদি বলেন। আমি তো এখন বলতে পারবো না, কেউ নিশ্চয়ই লিখেছেন, যদি কেউ একটু গ্রুপে বলে দেন বা এখনই যদি কেউ বলে দেন তাহলে সুবিধা হবে। কোন পেজে কত নাম্বার আমার তো এক্স্যাক্টলি মনে নেই। আর হ্যাঁ মহুয়া ম্যাডাম বলুন, একটু কেউ গ্রুপে লিখে দেবেন যে কোনটা কোন টাস্ক দিয়েছি। ওকে, আচ্ছা, বলছি স্যার ইউটিউবে কিভাবে লিংকটা পাবো, এটা আমি বার করতে পারছি না। দেখুন উজানি ম্যাডাম লিখে দিয়েছেন। আচ্ছা,
লিঙ্ক আমাদের একবার গ্রুপে শেয়ার করা হয়েছিল না লিঙ্কটা? আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি, আপনি ওখানে হ্যাঁ গেলেই পেয়ে স্যার। যাবেন। আমি বলে দিচ্ছি আচ্ছা আরেকবার, ক্লাসের শেষে আচ্ছা আমি স্যার। বলে দিচ্ছি। ওকে ওকে। তো ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত আমাদের থাকুক। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, সময় আছে এখন আমাদের 1-2 মিনিট। স্যার আমি না হলে যখন বাস থেকে শুনেছিলাম, বলছি লিঙ্গটার পুংলিঙ্গটা হচ্ছে তো অহ হবে লাস্টে, আর স্ত্রীলিঙ্গে হচ্ছে ই আর আ হবে, আর নপুংসকটা আমি মিস করে গেছি। যেখানে শেষে মকার থাকবে, আচ্ছা ফালাম, ঠিক জালাম, বালাম, আচ্ছা 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 ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এটাই কিন্তু 100% না। আমরা যে সিলেবাস ধরে পড়বো সেই ক্রমে আচ্ছা আমি বললাম, ওকে? ইকার স্যার থাকলেও ঠিক পুংলিঙ্গ আছে। হতে পারে, ইকার থাকলেও স্ত্রীলিঙ্গ হতে পারে, সেগুলো একটু আপার, একটু পরে পরে আচ্ছা আপনারা আচ্ছা বুঝবেন। হ্যাঁ স্যার ঠিক আছে, নর্মালি এটা হয় না। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এই বেসিসে পড়বো, কিন্তু এটাই যে একদম আলটিমেট এটা না। ঠিক আছে, ব্যতিক্রম থ্যাংক তো ইউ। থাকেই না সব জায়গাতে। হুম হুম হুম। ওকে, বেশ, প্রথম ক্লাস খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচিতি হয়ে। তো জানি না আমার প্রথম ক্লাস আপনাদের কেমন লাগলো। স্যার আপনারা ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে স্যার। আমরা একই আরো দিনে শিখবো। কত শিখে গেলাম, এগুলো মনে হ্যাঁ, রাখাটাই। এটা পরিষ্কার করে বুঝতে পারলাম, খুব ভালো লেগেছে আচ্ছা, স্যার। বেশ, কালী পুজো, ভাই দ্বিতীয়া আসছে, খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন। আমরা শান্তি মন্ত্রের দ্বারা শেষ করছি, ওকে? ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, সকলে খুব ভালো থাকুন, ধন্যবাদ। শুভরাত্রি আপনি স্যার। ভালো থাকুন, শুভরাত্রি স্যার। ঠিক আছে।